আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প জজের বাড়ি, লিখেছেন ব্র্যাম স্টোকার। পরীক্ষা যখন খুব কাছাকাছি এসে পড়েছে, ম্যালকমসন তখন খুব দ্রুত মনস্থির করে ফেলল সে অন্য কোথাও গিয়ে পড়াশোনা করবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ছাত্র সে, সুতরাং পড়াশোনার ব্যাপারে এই মুহূর্তে সিরিয়াস না হলেই নয়। সমুদ্র তীরের আকর্ষণ কিংবা গ্রাম্য নির্জনতা এ দুইয়ের ব্যাপারেই তার ভয় ছিল। সুতরাং সে স্থির করল এমন একটি ছোট্ট নির্জন শহরে চলে যাবে যেটি সত্যিই হবে সাদাসিধে ঝামেলাহীন। এই ব্যাপারে সে বন্ধুদের সমস্ত উপদেশের হাত থেকে নিজেকে আড়াল করে রাখল, কারণ বন্ধুরা শেষ পর্যন্ত এমন সব জায়গার নাম করবে সেসব হয়তো তার পরিচিত এবং কোনো এক সময়ে না এক সময়ে হয়তো গিয়েছিল সেসব জায়গায়। তাছাড়া আরও ভয়ের কথা এই, বন্ধুদের পরামর্শ মতো এমন এক জায়গায় গিয়ে সে হাজির হলো যেখানে গিয়ে দেখা গেল সেই বন্ধুদেরই বন্ধুরা তাকে উত্ত্যক্ত করছে। সুতরাং সে ঠিক করল নিরিবিলি নির্জন কোনো জায়গার খোঁজে নিজেই বেরিয়ে পড়বে এবং সিদ্ধান্তটা পাকা হতেই কিছু জামা কাপড় আর দরকারি বইপত্র ট্যাঙ্কে গুছিয়ে একদিন স্টেশনে গিয়ে উপস্থিত হলো। তারপর টাইম টেবিলের পাতা উল্টে প্রথম যে জায়গাটির নাম পেল এবং সে নাম কোনোদিনই শোনেনি তারই টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। ঠিক 3 ঘন্টা ভ্রমণ শেষে পড়ন্ত বিকেলে বেনচার্চ বলে এমন একটা নির্জন স্টেশনে সে নেমে পড়ল, যেখানে প্ল্যাটফর্মে মানুষ বলতে ছিল একমাত্র টিকিট মাস্টারই। এবং ম্যালকমসন এই ভেবে বেশ পুলকিত হলো যে এমন একটি জায়গায় সে শান্তিতে পরীক্ষার জন্য লুকিয়ে এসে পড়েছে, যে জায়গার নাম কাউকে সে জানায়নি, এবং মোটামুটি এটা হবে তার একরকম অজ্ঞাতবাসী। সন্ধে আসবার আগেই মনে হচ্ছিল যেন এখনই নিদ্রার কোলে ঢলে পড়বে। এই ছোট্ট নির্জন ছোট্ট শহরটা এবং এখানকার সবেধন নীলমণি একমাত্র যে সরাইখানাটা যার নাম সৎভ্রামণিক, সেইখানে এসে যখন সে উপস্থিত হলো তখন সন্ধে পার হয়ে রাত নেমেছে। বেনচার্চ হচ্ছে মফস্বলের ছোট্ট এক হাটুরে গঞ্জ। সারা মাসের মধ্যে মাত্র একটি সপ্তাহে এখানে হাটবাজার বসে এবং বিস্তর গেঁয়ো ব্যাপারীর ভিড় জমে, কিন্তু মাসের বাকি 21 দিন একেবারে ফাঁকা মরুভূমির মতন। নির্জনতা কাকে বলে তা বেনচার্চে সেই দিনগুলোই এলেই ভয়ঙ্করভাবে বোঝা যাবে। ব্যাপারটা লক্ষ্য করে খুব পুলকিত হয়েই সেই রাতে সরাইতে ঘুমিয়ে রাত কাটালো ম্যালকমসন। পরদিন ঘুম থেকে উঠেই ম্যালকমসন বেরিয়ে পড়ল কোনো নির্জন বাড়ির খোঁজে। সৎভ্রামণিক এর মতোই ঝঞ্ঝাটহীন নিরিবিলি একটা ঘর আকাঙ্ক্ষা করছিল এখানে, এবং বলতে গেলে সারাটা দিনই সে এই নির্জন ছোট্ট শহরটাই ঘুরে বেড়ালো আশ্রয়ের সন্ধানে। শেষে এমন একটা বাড়ি খুঁজে পেল যেটা তার পছন্দ তো হলোই, সেই সঙ্গে বাড়ির বিভিন্ন নির্জনতা লক্ষ্য করে মনে মনে সে খুবই পুলকিত হলো। সেই সঙ্গে অদ্ভুত সব কল্পনা তার মাথায় খেলে গেল। যা সে চাইছিল ঠিক তেমনই তরই নিরিবিলি বাড়িটা। আসলে কিন্তু বাড়িটা যাকে বলে নিরিবিলি, তবে তার চাইতেও ভয়ঙ্কর একেবারে জনহীন একটা নির্জন বাড়ি বলেই স্থানীয় লোকেরা জানত। বহু পুরনো জীর্ণ বিশাল বাড়িটা, জ্যাকোবিয়ন কায়দায় তার গাঁথুনি শৈলী এবং ছাদের মাথায় উঁচু কয়েকটা গম্বুজ, খুদে খুদে জানলা, তাও আবার অনেক উঁচুতে। সেকেলে রুচি অনুযায়ী এবং বাড়িটার চারদিকে শ্যাওলা আর ঝোপগুল্ম গজে ওঠা বেশ চওড়া পুরু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে পরীক্ষার পর ম্যালকমসন বুঝতে পারল বাড়িটাকে সাধারণ বাসগৃহ না বলে একটা বিশাল দুর্গভবন বলেই মনে করা উচিত। কিন্তু যাই হোক, সে মনে মনে বেশ খুশিই হলো সব কিছু দেখে শুনে। ঠিক এমনই বাড়িই আমি খুঁজছিলাম, মনে মনে বলল সে, এবং সত্যিই যদি এই বাড়িটাই উঠে এসে একান্তে পড়াশোনার সুযোগ পেয়ে যায় তাহলে ভারী খুশি হব আমি। ভয়ঙ্কর পুলকে নেচে উঠল তার মন, এবং যখন লক্ষ্য করল বাড়িটায় বর্তমানে কোনো বাসিন্দা টাসিন্দার উৎপাত নেই, তখন তার সেই পুলক যেন আরও বেড়ে গেল।
বেনচার্চের হতশ্রী পোস্ট অফিসে গিয়ে বাড়িটার এজেন্টের ঠিকানা এবং নাম সংগ্রহ করল সে। এজেন্ট লোকটি বাড়িটা ভাড়া দেওয়ার ব্যাপারে এরকম কোনো যে অনুরোধ পাবেন তা কোনোদিন ভাবতেই পারেননি। এজেন্ট লোকটির নাম মিস্টার কারনফোর্ড, স্থানীয় একজন উকিল, বেশ সদাশয় সজ্জন মানুষ। বাড়িটা ভাড়া চাওয়া হচ্ছে শুনে বেশ স্পষ্টই খুশির ভাব দেখিয়ে শেষে ম্যালকমসনকে বললেন, আপনাকে সত্যি কথা বলতে একটুও সংকোচ নেই আমার। বাড়িটার মালিকদের তরফ থেকে আমি আপনাকে বলতে পারি যে সত্যিই যদি কেউ ওই বাড়িটা ভাড়া নেয় তাহলে বেশ কয়েক বছরের জন্যে একেবারে বিনে ভাড়াতেই ওটা তাকে দিতে পারি। আমার ইচ্ছে এতে করে লোকে জানুক যে এই পোড়ো নির্জন বাড়িতেও মানুষ স্বচ্ছন্দে বাস করতে পারে। আসলে ব্যাপার হয়েছে এই যে বহু বছর ধরে বাড়িটা জনশূন্য থাকাতে লোকের মনে বদ্ধমূল একটা ধারণা জন্মেছে যে ওই পুরনো বাড়িটা একটা অদ্ভুত রহস্যময় বাড়ি এবং যে কেউ ওই বাড়িতে বাস করুক না কেন অদ্ভুত কিছু ঘটবেই তার কপালে। সুতরাং এখন যদি কেউ বাস করে ওই বাড়িতে তাহলে সেই ভয়টা আর। মিস্টার কারনফোর্ড বেশ চতুর্দৃষ্টিতে তাকালো ম্যালকমসনের দিকে। বিশেষ করে আপনার মতন এমন মেধাবী ছাত্রের এই বাড়িটি উপযুক্ত নিরিবিলি জায়গা। বাড়িটার অদ্ভুত রহস্য ব্যাপারটা কি সেটা জানার জন্য ম্যালকমসন কোনো আগ্রহ দেখালো না, কারণ সে জানত ব্যাপারটা যেমন করেই হোক জানতেই পারবে সে। ভাড়া হিসেবে 3 মাসের টাকাটা পুরো রসিদ এবং বাড়িতে থাকবার সময়ে তার পরিচারিকা হয়ে কাজ করবে এবং একটি বয়স্ক মহিলার নাম জেনে নিয়ে ফিরে এলো সরাইখানায়। সরাইখানা সদ্ব্রাহ্মণিক এর বাড়িওয়ালি মহিলাটি সদা প্রফুল্লময়ী এবং খুবই দয়ালু স্বভাবের। ম্যালকমসন এসে দেখা করল মহিলাটির সঙ্গে এবং ওই বাড়িতে গিয়ে তার যেসব গেরস্থালির জিনিসপত্রের দরকার পড়বে মোটামুটি সেই সব জিনিসগুলো কিভাবে সংগ্রহ করা যায় তার জন্য উপদেশ চাইল। ম্যালকমসন যখন বাড়িটার কথা জানালো মহিলাটি তখন অবাক হয়ে একটি হাত উঠিয়ে মুখ চাপা দিল। তারপর বলল, ওটা নিশ্চয়ই সেই জজের বাড়িটা নয় আশা করি। কথাটা বলেই তার মুখের রং সহসা বদলে গেল। ম্যালকমসন বাড়িটার সঠিক অবস্থান তাকে জানালো এবং যখন বলল যে ওটা সেই জজের বাড়ি কিংবা অন্য কোনো নামের বাড়ি তা সে বলতে পারে না, তখন সরাইকর্ত্রী বলল, ব্যাস ব্যাস আর বলতে হবে না, ওইটুকুই যথেষ্ট, বাড়িটা সেই জজের বাড়ি। ম্যালকমসন একটু অবাক হয়েই সরাইকর্ত্রীর কাছে বাড়িটার ব্যাপার স্যাপার জানতে চাইল। কেন লোকে বাড়িটার দুর্নাম রটাচ্ছে, কেনই বা বাড়িটার এই বদনাম? সরাই গৃহিণী জানালো যে স্থানীয় লোকেরা ওই বাড়িটাকে এড়িয়েই চলে। সে সঠিক বলতে পারবে না বাড়িটা কতকালের পুরনো, কারণ সে ঠিক এই অঞ্চলের বাসিন্দা নয়, কিন্তু তার ধারণা বাড়িটা 100 বছর কিংবা তার চাইতেও বেশি পুরনো। স্বভাবে চরিত্রে নিষ্ঠুর দয়াহীন এক জজের আবাসগৃহ ছিল ওই বাড়ি এবং জজ লোকটা এতই নৃশংস নিষ্ঠুর ছিল যে অ্যাসিজেস এর বন্দীদের উপরে চরম উৎপীড়ন ছাড়াও অধিকাংশ বন্দীদের কঠোর দণ্ড দিত। ঘন ঘন ফাঁসির আদেশ দিয়ে জজ লোকটা সেই সময় এমন সন্ত্রাসের সৃষ্টি করেছিল যে তার নাম শুনলে ভয়ে বুক কাঁপত মানুষের। তারপর বহু বছর পার হয়ে গেছে, বাড়িটাও ওই জনবসতিহীন অঞ্চলে নির্জন পোড়ো বাড়ি হিসেবে পড়ে আছে। এ অঞ্চলের মানুষেরা ঠিক কি জন্যে যে বাড়িটার উপরে বিরূপ তা সে বলতে পারবে না, তবে সবারই ধারণা বাড়িটার ভেতরে অদ্ভুত কিছু রহস্যময় ব্যাপার রয়েছে। তার নিজের দিক দিয়ে বলতে গেলে সে বলতে পারে যে এখানকার ড্রিঙ্ক ওয়াটার ব্যাংকে যত টাকা রয়েছে তার সবটাই তাকে দিয়ে যদি বলা হয় তুমি মাত্র 1 ঘন্টার জন্য রাত্রে ওই বাড়িতে গিয়ে থাকো, তাহলেও সে ওখানে গিয়ে থাকতে রাজি হবে না। বক্তব্য শেষ করেই মহিলাটি তার এই অস্বাভাবিক কথাগুলোর জন্য ম্যালকমসনের কাছে ক্ষমা চাইল। তারপর আবার বলল, আমি খুবই দুঃখিত স্যার, আপনার মতন একজন ভদ্রলোকের কাছে ব্যাপারটা এমনি করে বলতে হলো বলে। তবু আমি আপনাকে নিষেধ করছি আপনি একা যেন ওই বাড়িতে গিয়ে বাস না করেন। আপনি যদি আমার ছেলে হতেন, মাফ করবেন কথাটা বললাম বলে, একটি রাতও ওখানে ঘুমাতে পারবেন না আপনি। এমনকি আমি ওখানে গিয়ে যদি ছাদের উপর বিরাট বিপদ ঘণ্টাটা টেনে নামিয়ে আনি তাহলেও।
সরাই কর্ত্রীর বক্তব্যের ভেতরে যে সহানুভূতি এবং সাগ্রহ উৎকণ্ঠা ঝরে পড়ছিল, ম্যালকমসন তার হৃদয় দিয়ে অনুভব করল। যদিও ব্যাপারটাই সে খুব আমোদ উপভোগ করছিল এবং সরাই গৃহিণীকে নিয়ে কৌতুক করার কোনো ইচ্ছেই ছিল না তার, তবুও সে অত্যন্ত বিনীতভাবেই জানালো তার ব্যক্তিগত ব্যাপারে মহিলাটির এত গভীর চিন্তার কোনো কারণ নেই, কারণ বাস্তব জগতে অত্যন্ত গদ্যময় প্রকৃতির একটি লোক সে, এবং সত্যি কথা বলতে কি, আর কিছুদিন পরেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্কশাস্ত্রের এক দুরূহ সম্মান বিতরণী পরীক্ষার জন্যে যে মানুষটি কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কোনো অলৌকিক রহস্যই তাকে বিচলিত করতে সাহস পাবে না। তাছাড়া কঠিন অঙ্কশাস্ত্রের এমন সব জটিল তত্ত্বের মধ্যে তার মন আচ্ছন্ন হয়ে থাকবে যে পার্থিব অন্য কোনো রহস্যের দিকেই তার চোখ পড়বে না বলে তার বিশ্বাস। সরাই কর্ত্রীর নাম মিসেস উইদাম। ম্যালকমসনের এমনইতর দৃঢ় বক্তব্য শুনে মহিলাটি তার কাজে চলে গেল। সে বেরিয়ে পড়ল সেই স্ত্রী লোকটির খোঁজে। পরিচারিকা হিসেবে ওই বাড়িতে যে তার গেরস্থালির কাজে সাহায্য করবে বলে এজেন্ট মিস্টার কারনফোর্ড কথা দিয়েছিলেন। যখন পরিচারিকাকে সঙ্গে নিয়ে সে জজের বাড়িতে গিয়ে পৌঁছল, দেখল মিসেস উইদাম কিছু মালপত্র এবং কয়েকটি ছেলেকে নিয়ে অনেক আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। সেই সঙ্গে খাট ও বিছানার সরঞ্জাম নিয়ে একটা লোক অপেক্ষা করছে রাস্তায় একটা ঠেলা গাড়িতে। ছেলেদের সাহায্যে মালপত্র বাড়ির ভেতরে তোলা হলো, বিছানা এবং খাটও নেওয়া হলো ভেতরে সেই লোকটার শ্রমের মাধ্যমেই। মিসেস উইদামের তীব্র কৌতূহল ছিল বাড়িতে ভিতরে ঢুকে সবকিছু দেখার, এবং সত্যি যখন ম্যালকমসনের পিছু পিছু বাড়ির ভেতরের ঘরগুলোয় ঘুরে বেড়াতে লাগলো, তখন সামান্য কোনো শব্দ কানে আসতেই সঙ্গে সঙ্গে আচমকা তাকে জড়িয়ে ধরল মহিলাটি। রহস্য ব্যাপারটা কোন ঘরে ঘটে তার জন্য অস্পষ্ট স্বরে বিড়বিড় করল কিছুক্ষণ। একে একে প্রত্যেকটি ঘরই দেখে তারপর এক সময়ে চুপ করে রইল। ম্যালকমসন খুব কৌতুক অনুভব করছিল, কারণ অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠগুলোই ঘুরে দেখবার সময় সরাই কর্ত্রী যেন আঠার মতো তার গায়ে লেপটেছিল। ঘরগুলো সব ভালো করে দেখা হলে ম্যালকমসন স্থির করল মাঝখানের বিশাল ডাইনিং হল ঘরটাই সে ব্যবহার করবে তার শোবার এবং পড়ার ঘর হিসেবে। ঘরটা এত বড় যে তার রান্নাবান্না থেকে শোয়া, পড়াশোনা সবই এই একটা ঘরেই হয়ে যাবে। পরিচারিকা মহিলাটির সাহায্যে তখন গেরস্থালির কাজগুলো শেষ করে এনেছে। ঝুড়িগুলো যখন খোলা হলো তখন ম্যালকম অবাক হয়ে দেখল সরাই কর্ত্রী তার নিজের রান্নাঘর থেকে এমন অনেক দরকারি খাদ্যবস্তু নিয়ে এসেছে যেগুলো পরিমাণে অনেক এবং বেশ কিছুদিন চলে যাবে এতে। বিদায় নেবার আগে মহিলাটি নানা রকম সান্ত্বনার কথা বলল এবং দরজার কাছে গিয়ে বলল, শুনুন স্যার, ঘরটা যেরকম প্রকাণ্ড তাতে রাতে ঠান্ডায় আপনার খুব কষ্ট হতে পারে, সুতরাং পুরনো ওই যে পর্দাগুলো টানানো রয়েছে ওগুলো দিয়ে আপনার শয্যার জায়গাটা ঘিরে নেবেন, খুব সাবধানে থাকবেন। বলেই মহিলাটি খুব দ্রুত দরজার বাইরে গিয়ে তারপর রাস্তায় ছেলেদের সঙ্গে নিয়ে চলে গেল। সরাই গৃহিণী চলে যেতেই পরিচারিকা মহিলাটি, মিসেস ডেম্পস্টার, নাক দিয়ে একটা বিশ্রী শব্দ করে উঠল। তার মুখে অবজ্ঞার হাসি। ম্যালকমসনকে লক্ষ্য করে যেন সে বলতে চায়, ভূত প্রেতের ব্যাপারে ওই সরাই গিন্নির মতন এত ভীতু নয় সে। তারপর এক সময় সত্যি সত্যিই মুখ খুলল, আসল ব্যাপারটা কি তা আমি বলছি আপনাকে স্যার। মিসেস ডেম্পস্টার হলের সিলিং এর দিকে তাকালো। অনেক কিছুকেই সবাই ভূত বলে বিশ্বাস করে, ভয় করে। সত্যি সেসব ভূত কিনা তা যাচাই করে দেখে না। আসলেই সেই অনেক কিছু কিন্তু ভূত ছাড়া অন্য সব কিছুই। ধাড়ি ইঁদুর, নেংটি ইঁদুর, গুবরে পোকা, কবজা নড়া পুরনো দরজার শব্দ, খুলে যাওয়া টালি, ভাঙা পেন, সারাটা বাড়িময় এসব ইতস্তত আলগা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝরাতে এসবেরই শব্দ জেগে ওঠে। এই হলের দেওয়ালের প্যানেল তক্তার দিকে তাকিয়ে দেখুন, শত শত বছরের পুরনো ওই তক্তা। আপনি কি মনে করেন ওই তক্তাগুলোর ঘুপসি অন্ধকারে ইঁদুর আর গুবরে পোকারা বাসা বাঁধেনি? আপনি এমনটি নিশ্চয়ই আশা করেন না যে এই জীর্ণ বাড়িটাই বাস করে
সেই সব ইঁদুরগুলোকে আপনি দেখতে পাবেন না? আসলে এই ইঁদুরগুলোই হলো ভূত, এবং ভূতই হলো ওই সব ইঁদুর স্যার। ব্যাস, এর বেশি কিছু ভাববেন না আপনি। ম্যালকমসন বেশ অভিভূত হয়ে বলল, চমৎকার বলেছেন, এই তো চাই। আমি খুব খুশি হয়েছি আপনার কথাই। শুনুন, আমি যখন এখান থেকে চলে যাব তখন এ বাড়িতে যাতে আপনি থাকতে পারেন তার ব্যবস্থা আমি করে যাব। মাত্র 3 মাসের জন্য ভাড়া নিয়েছি এখানে। তার মধ্যে 1 মাস এখানে থেকে বাকি 2 মাস আপনাকে এ বাড়ির অধিকার দিয়ে আমি চলে যাব। 1 মাস আমার সেবার জন্য এই পুরস্কার। ধন্যবাদ স্যার, মিসেস ডেমস্টার হেসে বিনীত স্বরে বলল, কিন্তু বাড়ি থেকে আমার অন্য কোথাও গিয়ে একটি রাতের জন্যেও ঘুমানো সম্ভব নয়। এখন আমি গ্রিনহোর চ্যারিটি হোমে আশ্রয় পেয়েছি। ওদের নিয়ম শৃঙ্খলা বড় কড়া। যদি ওই নিয়ম ভেঙে 1 রাতের জন্যেও অন্য কোথাও গিয়ে আমি ঘুমোই, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে তাড়িয়ে দেবে এবং অন্য কোনো অনাথা মহিলাকে নেওয়া হবে আমার জায়গায়। শুধু এই কারণেই স্যার, নইলে রাতে এসে আমি এখানে থাকতাম। যাই হোক, দিনের বেলার সমস্ত সময়ই আপনার যাতে কোনো অসুবিধা না হয় তা আমি দেখব। অপূর্ব। ম্যালকমসনের মুখে আবার সেই সদাশয় হাসি। দেখুন মিসেস ডেমস্টার, আমার এখানে আসার একমাত্র কারণ হলো এই যে আমি নিরিবিলি নির্জনে থেকে গভীরভাবে পড়াশোনা করতে চাই। আপনার গ্রিনহোর চ্যারিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তাদের এই নিয়মগুলো সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে সম্পূর্ণ রাতটা আমার এই একাকী থাকার সুযোগটা বেশ চমৎকারভাবেই পাওয়া গেল। মুখের বলিরেখা স্পষ্ট করে মিসেস ডেমস্টার এবার বেশ কর্কশ্বরেই জোরে হেসে উঠল। সত্যি ভয়ডরহীন আশ্চর্য এক যুবক আপনি। তা এখানে সেই নিরিবিলি মুহূর্তগুলো বেশ ভালোভাবেই কাটবে আপনার, বিশেষ করে রাতের বেলায় তো বটেই। এই বলে মিসেস ডেমস্টার তার গেরস্থালির কাজে লেগে গেল। ঘরদোর পরিষ্কার করা থেকে রান্নাবান্নার জায়গার ব্যবস্থা করা, তারপর চা কফির ডিশ কাপ এসব সাজিয়ে রাখা। এবং যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, ম্যালকমসন বেরিয়ে পড়ল সান্ধ্য ভ্রমণের জন্যে। এটা তার বরাবরের অভ্যাস। সঙ্গে একখানা বইও নিয়েছিল, যাতে ভ্রমণের সময়টাও বই পড়ে কাটিয়ে দিতে পারে। তারপর সন্ধ্যা ভ্রমণ শেষে যখন ফিরল তখন অল্প রাত হয়েছে। বাড়িটার ভিতরে ঢুকেই তার মন খুশিতে ভরে উঠল, কারণ মিসেস ডেমস্টার ইতিমধ্যেই বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে হলঘরটা। পুরানো ফায়ার প্লেসে আগুনও জ্বলছে চমৎকারভাবে। পড়ার টেবিলের জীর্ণ বাতিটা টিমটিম করে জ্বলছে, এবং সেই সঙ্গে খাবারের টেবিলে রাতের খাবারও সাজিয়ে রাখা হয়েছে বেশ পরিপাটি করে। সুন্দর নিখুঁত কাজ মিস্টার ডেমস্টারের। বাহ, বেশ তো আরামের কাণ্ডকারখানা দেখছি। হাতের তালু ঘষতে ঘষতে কেমন খুশির গলায় উচ্চারণ করল ম্যালকমসন। রাতের খাওয়াটা বেশ তৃপ্তির সঙ্গেই শেষ করে থালা বাসনগুলো সরিয়ে রাখল বিশাল ওক টেবিলের এক কোণে। তারপর একখানা বই হাতে নিয়ে উঠে পড়ল। ফায়ার প্লেসের কাছে এসে নতুন কাঠ ছুঁড়ে দিল অগ্নিকুণ্ডের মধ্যে। টিমটিমের বাতিটা পরিষ্কার করে উজ্জ্বল করল সেটার আলো। তারপর সাজানো বইগুলোর মাঝখানে ঘাড় এলিয়ে গভীর পড়াশোনার মধ্যে তলিয়ে গেল এক সময়। এমনি করে রাত 11টা পর্যন্ত একরকম তন্ময় হয়েই সে জ্ঞানের অতলে সুপ্ত রইল। তারপর হঠাৎ এক সময় তার খেয়াল হলো বাতিটার আলো যেন ক্ষীণ হয়ে আসছে। সেই সঙ্গে ফায়ার প্লেসের অগ্নিকুণ্ডের আগুনের জোরও থিতিয়ে গেছে। চট করে উঠে পড়ল সে এবং বাতির আলো ঠিক করে অগ্নিকুণ্ডের আগুনও বাড়িয়ে দিল। ঠিক এই সময়টাতেই গভীর পড়াশোনার পর যখন কিছুটা ক্লান্তি শরীরকে অবসন্ন করে তোলে, তখন পেয়ালা চা খেতে ইচ্ছে জাগে তার। সুতরাং নিজের হাতেই চা তৈরি করবার জন্য প্রস্তুত হলো। চা অত্যন্ত প্রিয় পানীয় তার, এবং কলেজে পড়বার সময় ক্লাসগুলোর পড়া শেষ হলেই তবে সে চায়ের আসরে গিয়ে বসত। তার মতে ওই সময়টুকু খুবই সুখের, তৃপ্তির এবং নিশ্চিন্ত ইন্দ্রিয় সুখবর্ধক। ফায়ার প্লেসের আগুন নতুন উদ্দীপনায় ক্রমশ জোরালো হয়ে লাফিয়ে উঠল। তার তীব্র আলোয় বিশাল হলের চারিদিকের দেয়ালে কতগুলো অদ্ভুত ছায়া জেগে উঠল, এমনকি ম্যালকমসনের ছায়াটাও।
সে যে ভঙ্গিতে বসে চায়ের পেয়ালায় বেশ আরামের সঙ্গে চুমুক দিচ্ছিল, সেটা যেন এক মাকাচোরা লম্বা ছায়া নিয়ে দেয়ালে গিয়ে সেঁটে রইল। হ্যাঁ, ঠিক এমনিতর নির্জনতাই মনে মনে কামনা করেছিল সে। আর ঠিক সেই সময়েই বিশ্রী শব্দগুলো কানে এলো তার। ঠিক চমকে উঠল না, কারণ মিসেস ডেম্পস্টারের কথাগুলো মনে ছিল তার। ইঁদুরে ভরে রয়েছে দেয়ালের ওই তক্তাগুলো। গরম চায়ে চুমুক দিতে দিতে এই প্রথম সে লক্ষ্য করল ইঁদুরগুলো কি জঘন্য এবং কুৎসিত শব্দই না শুরু করে দিয়েছে। অবশ্য সন্ধ্যের পর থেকে যতটা রাত পর্যন্ত আমি পড়াশোনা করেছি, ইঁদুরগুলো সেই সময়টাই কিছু করেনি। ম্যালকমসন নিজের কাছেই যেন বলে চলল, যদি ওরা তাই করত তাহলে অবশ্যই আমি টের পেতাম, কিন্তু না, ওদের ওই বিশ্রী শব্দ এতক্ষণে আমার কানেই আসেনি। তারপর সেই শব্দ যখন আরও তীক্ষ্ণ, আরও কর্কশ এবং হিংস্র হয়ে বেড়ে উঠল, তখন ম্যালকমসন এই ভেবে খুশি হলো যে শব্দটা সত্যিই এই প্রথম শুনল সে। স্পষ্টতই বোঝা যাচ্ছে এতকালের নির্জন অন্ধকারে এই প্রথম তার মতন একজন আগন্তুকের আবির্ভাব দেখে ইঁদুরগুলো খুব ভয় পেয়েছিল রাতের প্রথম দিকে। তারপর ওই অগ্নিকুণ্ডের আগুন, বাড়ির আলো দেখে তারা আরও ভীত হয়ে পড়েছিল। তারপর তাদের স্বভাব অনুযায়ী যখন ব্যাপারটা ক্রমশ সহনীয় হয়ে উঠল এবং রাতও বেড়ে চলল, দলে ক্রমশ ভারী হয়ে ছড়িয়ে পড়ল তারা ঘরের সর্বত্র। তীব্র চেঁচামেচির সঙ্গে ছুটে বেড়াতে লাগলো বিশাল হলের এদিক ওদিক। ম্যালকমসন অদ্ভুত চোখে দেখতে লাগলো। বিচিত্র শব্দ করে অসংখ্য ইঁদুর ছড়িয়ে পড়ছে ঘরের আনাচে কানাচে। এমন অদ্ভুত শব্দ জীবনে এই প্রথম শুনল সে। উপরে নিচে, দেওয়ালের জীর্ণ তক্তাগুলোর সর্বত্র এবং তার পেছনে ফাঁক ফোকরে, সিলিংয়ের ওপর, মেঝের এখানে ওখানে অস্থির ছুটোছুটি লাগিয়েছে ইঁদুরগুলো। ওদের তীক্ষ্ণ দাঁতের আঁচড়ের শব্দ, খচখচ করে কামড়াবার শব্দ, সেই সঙ্গে হুড়হুড় করে ছুটোছুটির শব্দ, সঙ্গে সঙ্গে চি চি শব্দে হঠাৎ লুকিয়ে পড়ার আওয়াজ ম্যালকমসনের কাছে এক বিচিত্র অভিজ্ঞতা। ম্যালকমসন নিজের মনেই হাসল পরিচারিকা বৃদ্ধা মহিলাটির কথা আর একবার স্মরণ করে। যত রাজ্যের ইঁদুরগুলোই হলো এ বাড়ির কাল্পনিক ভূত। চা খাওয়ার পর তার মস্তিষ্কের সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির এক উজ্জ্বল অনুভূতি জেগে উঠেছিল, সেই সঙ্গে দেহমনে উৎসাহ তো জেগে উঠেছিলই। বেশ খুশি মনেই সে লক্ষ্য করল রাত ফুরিয়ে আসার আগেই সে লম্বা আর এক প্রস্থ পড়াশোনার কাজ শেষ করে নিতে পারবে। এই বিশাল বাড়ির রহস্য সম্পর্কে যদিও সে উদাসীন, তবুও মনের কোণে নিজের নিরাপত্তার জন্যে সামান্য একটু বোধ জেগে উঠতেই সে স্থির করল বইয়ের মধ্যে তলিয়ে যাবার আগে বিশাল হলঘরটার চারধারে ঘুরে দেখে আসবে। কথাটা মনে হতেই বাতিটা হাতে নিয়ে উঠে পড়ল। হলের চারিদিকে ঘুরে বেড়াল। দেয়ালে দেয়ালে তার লম্বা বাঁকাচোরা ছায়াটা অনুসরণ করল পেছন পেছন তার। বেশ অবাক হয়ে ম্যালকমসন ভাবল, এত সুন্দর অথচ অদ্ভুত এই বাড়িটা কতকাল ধরে উপেক্ষিত হয়ে পড়ে আছে জনবসতিহীন এই নির্জন অঞ্চলে। দেয়ালের কারুমণ্ডিত ওক কাঠের তক্তাগুলো কত সুন্দর এবং নিখুঁত ছিল এককালে। তার জানালা দরজাগুলো কীরকম ঐশ্বর্যের আভাস রয়েছে এগুলোই। কত সূক্ষ্ম কারিগরি নিপুণতায় তৈরি হয়েছিল এসব। দেয়ালে শোভা পাচ্ছে বেশ কয়েকটি পুরানো তৈলচিত্র, এবং সোনালি গিলটির ফ্রেম এতই জীর্ণ হয়ে গেছে যে সেগুলোর এবং তৈলচিত্রগুলোর ক্যানভাসে ধুলোর স্তর এত ঘন হয়ে জমে আছে যে ম্যালকমসন ছবিগুলোর কিছুই দেখতে পেল না। শেষে বাতিটা মাথার উপরে উঁচু করে ধরে সে দেখতে চেষ্টা করল, কিন্তু ওই ঘন ধুলোর স্তর আর পোকামাকড়ের নোংরা দাগ ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। তারপর আলো নামিয়ে এনে ঘুরে চলল অন্য দিক দিয়ে। অত বড় হলের মেঝের সর্বত্রই ফাটা আর গর্তে ভরা। যেতে যেতে লক্ষ্য করল মেঝের সেই সব ফাটা জায়গা ও গর্তের ভিতরে মুখ উঁচিয়ে রয়েছে ছোট ছোট ইঁদুরেরা। জল জল করে উজ্জ্বল চোখে তারা তাকিয়ে দেখছে তাকে। বাতির আলোয় তাদের চোখের দীপ্তি জোনাকির আলোর মতন নিস্তেজ উজ্জ্বল দেখাচ্ছিল। নিস্তব্ধতার মধ্যে ঘুরে ফিরে ম্যালকমসনের বেশ মজা লাগছিল, কিন্তু হঠাৎ
সেই নিস্তব্ধতা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তীক্ষ্ণ চিঁ শব্দের মধ্যে দ্রুত ছুটোছুটি শুরু করলো ইঁদুরগুলো। সেই খচখচ আঁচড়াবার শব্দ, ধারালো দাঁতের কিচিরমিচির ঘর্ষণের শব্দে ভরে গেল হল ঘরের আবহাওয়া। ম্যালকমসন তার পড়ার টেবিলের কাছাকাছি একটা জায়গায় এসে থমকে দাঁড়ালো। একটা ব্যাপার তাকে বেশ অভিভূত করেছে। ছাদের উপরে বিপদঘণ্টার মস্ত লম্বা দড়িটা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখল সে। ফায়ারপ্লেসের ঠিক ডান ধারে, পড়ার টেবিল থেকে বেশ স্পষ্ট দেখা যায়। দড়িটা কোনাকুনিভাবে ঝুলে নেমে এসেছে মেঝের প্রায় কাছাকাছি। আর এক পেয়ালা চা তৈরি করে কারুমণ্ডিত একটা পেছনে হেলানো সেকেলে প্রকাণ্ড ওক চেয়ার টেনে নিয়ে ফায়ারপ্লেসের খুব কাছে গিয়ে আরাম করে তাতে বসে পড়ল। চা খাওয়া শেষ হবার পর লোহার পোকারটা দিয়ে উস্কে দিল ফায়ারপ্লেসের আগুন। কিছু নতুন কাঠ ফেলে দিল আগুনে। তারপর উঠে পড়ল চেয়ার থেকে, পড়ার টেবিলের ধারে এসে বসে পড়ল, অগ্নিকুণ্ডের জায়গাটাকে ঠিক তার বাঁ ধারে রেখে। ইঁদুরগুলোর অস্বাভাবিক চেঁচামেচি এবং ছুটোছুটির শব্দ ততক্ষণে ম্যালকমসনের কাছে অভ্যস্ত হয়ে গিয়েছিল। দেয়াল ঘড়ির টক টক শব্দ কিংবা জলস্রোতের তীব্র কলকল শব্দ যেমন মানুষকে খুব একটা অসুবিধায় ফেলতে পারে না, ম্যালকমসনও তেমনি এক সময়ে স্বাভাবিক বলে ধরে নিল এগুলোকে। তারপর হঠাৎ এমন একটা সময় এলো যখন অধ্যয়ন জগতের সেই ঘোর তন্ময়তার সমুদ্রে ডুবে গেল তার সত্তা। পারিপার্শ্বিক পৃথিবীর সব কিছু যেন সে ভুলে গেল। সহসা ম্যালকমসন ঘাড় উঁচু করে তাকাল। অঙ্কশাস্ত্রের গভীর ও জটিল সূত্রগুলোর সমাধান তখনও শেষ করতে পারেনি। ভোর হবার আগে শেষ রাতের গভীর নির্জনতার আবহাওয়ায় জেগে উঠেছে, আর ঠিক এই সময়টাই যেন সংশয়াকুল জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত। ইঁদুরগুলোর তীক্ষ্ণ চিৎকার আর ছুটোপুটির শব্দ অকস্মাৎ থেমে গেছে এবং সেই সঙ্গে ঘরের আবহাওয়াও হঠাৎ স্তব্ধ হয়ে পড়েছে। ম্যালকমসনের যেন মনে হলো ঠিক এমনই একটা সময়েই ইঁদুরগুলো বোধহয় থেমে যায় এবং সম্ভবত তার পড়ার ব্যাপারে এই মুহূর্তে যে বিঘ্ন দেখা দিল তা ওদের হঠাৎ এই নিস্তব্ধ হয়ে যাবার জন্যেই। অগ্নিকুণ্ডের আগুন নিস্তেজ হয়ে পড়েছে এবং আগুনের রং ঘন আভা ছড়িয়ে দিচ্ছে হেলে পড়া প্রকাণ্ড চেয়ারটার গায়ে। আর ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ল চেয়ারটার উপর। বইয়ের জটিল তত্ত্বগুলোর কথা ভুলে গিয়ে সেই স্থির চোখে তাকিয়ে রইল। ফায়ারপ্লেসের ধারে পেছনে হেলানো উঁচু ওক চেয়ারটায় বসে আছে প্রকাণ্ড চেহারার একটা ইঁদুর। স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। ইঁদুরটার দুই চোখে ক্রূর হিংস্র দৃষ্টি। অগ্নিকুণ্ডের নিস্তেজ গনগনে লাল আগুনের আভা পড়েছে ইঁদুরটার গায়ে। চোখ দুটো তীব্র হিংসায় যেন জ্বলছে। ম্যালকমসন হাত দিয়ে একটা ভঙ্গি করল ইঁদুরটাকে তাড়িয়ে দেবার জন্যে, কিন্তু তাতে প্রাণীটা সামান্যতম নড়ে চড়ে উঠল না। কিন্তু তার তীক্ষ্ণ ধারালো সাদা দাঁতগুলো বের করে হিংস্র শব্দ করে উঠল। তার দুই চোখে আরও তীব্র এক নিষ্ঠুরতার ছায়া খেলে গেল। প্রতিহিংসা ভরা কুটিল চোখের মতন সেই চোখের দৃষ্টি ভয়ঙ্কর দেখালো। বেশ বিস্মিত হয়ে ম্যালকমসন এবার উঠে পড়ল। তারপর লোহার লম্বাটে পোকারটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল ইঁদুরটার দিকে। কিন্তু পোকারটা গিয়ে হানবার আগেই তীব্র বেগে লাফিয়ে পড়ল ইঁদুরটা মেঝের উপর। যেন প্রচণ্ড ঘৃণা মেশানো শব্দে কেউ বিশ্রীভাবে চিৎকার করে উঠল। তেমনিভাবেই হিংস্র একটা শব্দ করে ইঁদুরটা লাফিয়ে পড়ল ঝুলন্ত দড়িটার গায়ে। তারপর দড়িটা বেয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল উপরের অন্ধকার সিলিংয়ের দিকে। বাতিদানের উপরটা ঢাকা ছিল একটা সবুজ রঙের ঢাকনা দিয়ে। সুতরাং পড়ার টেবিল এবং মেঝের কিছুটা জায়গা ছাড়া উপরের দিকটা পুরোপুরি অন্ধকারে অদৃশ্য ছিল। প্রকাণ্ড চেহারার ইঁদুরটা অদৃশ্য হয়ে যেতেই ম্যালকমসন হঠাৎ অনুভব করল মেঝের চারিদিক থেকে এবং প্যানেল তক্তার খাঁজ খোঁজ থেকে ছোট ছোট ইঁদুরগুলো ছুটোছুটি আর চেঁচামেচি ঠিক আগের মতনই শুরু করে দিয়েছে। বইগুলো গুছিয়ে রেখে এবার ম্যালকমসন স্থির হয়ে বসল।
দুরাগত অস্পষ্ট এক কাক ডাকার শব্দে সে বুঝতে পারল ভোর হতে আর বেশি দেরি নেই। বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং একটু পরেই ঘুমিয়ে পড়ল। বেশ বেলা পর্যন্ত এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রইল যে মিসেস ডেমস্টার এসে তার ঘরের কাজকর্ম শুরু করে দেবার শব্দেও তার ঘুম ভাঙল না। তারপর বেশ বেলায় গেরস্থালির কাজকর্ম যখন প্রায় শেষ এবং প্রাতরাশের ব্যবস্থাও তৈরি, ঠিক সেই মুহূর্তেই মিসেস ডেমস্টার গিয়ে তাকে ডেকে তুলল। সারা রাতের প্রচণ্ড পরিশ্রমে সামান্যমাত্র ক্লান্ত হয়ে পড়েছিল সে, এবং এক কাপ গরম কড়া লিকারের চা খাওয়ার পরই তার শরীর যেন বেশ সবল হয়ে উঠল। তারপর হাতে একখানা বই নিয়ে বেরিয়ে পড়ল প্রাতঃভ্রমণের জন্যে গ্রামের রাস্তায়। সঙ্গে কিছু খাবারও নিয়ে বেরিয়েছিল, যাতে ডিনারের আগে খিদেটা না পেয়ে বসে। শহরের নির্জনতম অংশের উপান্তে বেশ কিছুক্ষণ পায়চারি করে বেড়াবার পর একটা সুন্দর জায়গা দেখে সারাটা দিন সেখানে বসে অঙ্কের বইগুলো পড়ে সময় কাটিয়ে দিল। তারপর বিকেলের আলো পড়ে আসবার আগেই সে রওনা হলো বাড়ির দিকে। পথে সরাইখানা সদ্ভ্রামানিক নজরে পড়তেই সেখানে গিয়ে উঠে মিসেস উইদামের সঙ্গে দেখা করে হাসি মুখে ধন্যবাদ জানালো। মিসেস উইদাম বেশ কৌতূহলী চোখে তাকে দেখল। অনন্ত বিস্ময় মহিলাটির চোখে। শেষে বলল, খুব বেশি খেটে যাচ্ছেন স্যার আপনি। আজ সকালের দিকে আপনার চেহারা খুব বিবর্ণ দেখাচ্ছিল। অত রাত পর্যন্ত পড়াশোনার জন্যে অক্লান্তভাবে খেটে যাওয়া এবং মস্তিষ্কের উপরে এত চাপ, এটা সহ্য করা খুব সহজ ব্যাপার নয় যে কোনো মানুষের পক্ষেই। কিন্তু সত্যি কথা বলুন তো স্যার, কি করে সারাটা রাত কাটলো আপনার? চমৎকার কেটেছে, ম্যালকমসন হেসে বলল। রহস্য ব্যাপারটা আমায় মোটেই অস্বস্তি পাইয়ে দেয়নি এখনো। কিন্তু বেশ কিছু ইঁদুর, সংখ্যায় অগুন্তি, বেশ নেচে কুঁদে যেন সার্কাসের মতো অবস্থার সৃষ্টি করেছিল। সত্যি কথা বলতে কি, ইঁদুরগুলোর ওই দৌড়াতে আমার এতটুকুও অসুবিধে হয়নি। বেশ বড় প্রকাণ্ড চেহারার একটা ইঁদুর দু চোখে জ্বলন্ত খড়কুটিল দৃষ্টি নিয়ে তাকিয়েছিল আমার দিকে। শয়তানের মতো ভঙ্গিতে ফায়ারপ্লেসের ধারে ওই ওক চেয়ারটায় বসেছিল। শয়তানকে তাড়া করেও সেটা না পালাতে ওই পোকারটা ছুঁড়ে মারতেই দেখলাম ওটা ঘণ্টা দড়ি বেয়ে তরতর করে উপরের দিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল কোথায়। ইঁদুরটা দেয়ালের কোনো ফোকরে কিংবা সিলিংয়ের কোনো খাঁজে গিয়ে অদৃশ্য হলো কিনা তা দেখার কোনো উপায় ছিল না। উপরের দিকে না পড়তে উপরটা ছিল অন্ধকারে ভরা। ও ঈশ্বর, রক্ষে করুন আমাদের, মিসেস উইদামের কণ্ঠস্বর আর্তনাদের মতো শোনালো। একটা পুরনো শয়তান ছদ্মবেশে ওই চেয়ারে এসে বসেছিল। খুব সাবধান স্যার, আপনি হয়তো শোনেননি, ওই শয়তানের চেহারা নিয়ে অনেক ফিসফিসানো কাহিনী আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে। কি বলতে চাইছেন আপনি? আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি আপনার কথাই। সেই পুরনো শয়তান, সেই অগ্নিকুণ্ডের ধার, সেই জীর্ণ ওক চেয়ার। আপনি হাসবেন না স্যার মোটেই। মিসেস উইদাম বিবর্ণ চোখে তাকালো তার দিকে, কারণ কথাটা শুনেই ম্যালকমসন হো হো করে হেসে উঠেছিল বিকপ সব। আর তার হাসি থামতেই শুনতে পেল মিসেস উইদাম বিবর্ণ শুকনো স্বরে বলে চলেছে, আপনারা তরুণ বয়সী ছেলেরা খুব সহজেই সব কিছুতে হাসির খোরাক পান। ঠিক সেই ব্যাপারের কথা শুনলে আমরা বয়স্করা ভয়ে কেঁপে উঠি। কিছু মনে করবেন না স্যার, আপনি চিরকাল এইভাবেই যেন হেসে যেতে পারেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কথাটা বলে মিসেস উইদাম সম্পূর্ণ সহানুভূতির দৃষ্টিতে তাকালো ম্যালকমসনের দিকে। তার মুখে হাসির রেখা আবার জেগে উঠল। হয়তো ম্যালকমসনের ওই হাসি তাকে কিছুটা উজ্জীবিত করতে সমর্থ হয়েছিল। আমায় ক্ষমা করবেন, ম্যালকমসন বেশ বিনয়ের ভঙ্গিতে এবার বলল। আমাকে খুব রূঢ় চরিত্রের লোক বলে ভাববেন না, কিন্তু ওই যে বললেন পুরনো শয়তানটা ছদ্মবেশে চেয়ারে এসে বসেছিল, কথাটা শুনতে যদিও খুব বিশ্রী, তবুও বেশ মজা পেলাম বলেই আবার হেসে উঠল। তারপর ডিনারের সময় হয়েছে মনে পড়াতে বাড়ির দিকে রওনা হলো। সন্ধে হতেই ইঁদুরগুলোর দৌরাত্ম্য পুরো মাত্রায় শুরু হয়েছিল। ম্যালকমসন বাড়িতে পৌঁছবার সঙ্গে সঙ্গে তাদের এই ছুটোছুটি আর চিৎকারে যেন ব্যাঘাত ঘটল।
ডিনার শেষ হতেই অগ্নিকুণ্ডের কাছে চেয়ারটায় গিয়ে বসল সে এবং বেশ আরাম করে ধূমপান করতে লাগল। বেশ কিছুক্ষণ এমনিভাবে থেকে একসময়ে টেবিলের ধারে এসে বসল। বইগুলো থাকে থাকে গুছিয়ে নিল। তারপর ধীরে ধীরে বইয়ের জটিল সমস্যাগুলোর মধ্যে তলিয়ে গেল গভীর তন্ময়তার সঙ্গে। একটু পরেই ইঁদুরগুলোর হানাহানি এবং ছুটোছুটির মাত্রা গত রাতের চেয়েও তীব্র হয়ে উঠল। অস্থির উত্তেজনায় ইঁদুরগুলো দৌড়চ্ছে মেঝের উপর দিয়ে, আবার কখনো লাফিয়ে উঠছে পড়ার টেবিলে। তীব্র বেগে ছুটে পালিয়ে যাচ্ছে প্যানেলড তক্তার কিনারা ঘেঁষে। তীক্ষ্ণ চিঁচি শব্দে ভরে উঠেছে ঘর, সেই সঙ্গে দাঁত আর নখের আঁচড়ের বিশ্রী শব্দ। মেঝের অসংখ্য ফাটল আর শেয়ালের গর্তে জেগে আছে তাদের মুখগুলো। ক্ষুদে চোখগুলো বিন্দু বিন্দু আলোর মতন। ফায়ারপ্লেসের উজ্জ্বল আগুনে মিটিমিটি সেই আলোর বিন্দুগুলো কখনো নিষ্প্রভ, কখনো তীব্র জোনাকির মতন। কিন্তু এসব ব্যাপার ম্যালকমসনের চোখে এখন বেশ অভ্যস্ত হয়ে গেছে এবং সে লক্ষ্য করেছে এই ইঁদুরগুলোর চোখে তেমন কোনো হিংস্রতার আভাস নেই। শুধু ওদের ছুটোছুটির শব্দে ম্যালকমসনের পড়ার ক্ষতি হচ্ছে, এই যা। ওদের ভেতরে বেশ কয়েকটা ধাড়ি ইঁদুর আবার সোজাসুজি বড় বড় লাফ মেরেই কখনো লুকিয়ে পড়ছে প্যানেলড কাঠের পেছনে, কখনো অদৃশ্য হচ্ছে দেওয়ালের ফোকরের ভেতরে। তিতি বিরক্ত হয়ে শেষে এক সময়ে ম্যালকমসন ঘাড় উঁচিয়ে তাকালো, মুখ দিয়ে একটা বিশ্রী শব্দ করল ওদের ভয় পাইয়ে দেবার জন্যে। টেবিলের উপরে প্রচণ্ড জোরে শব্দ করল বার দিয়ে। তারপর মুখ দিয়ে আবার শব্দ করে উঠল, হাস হাস। শেষে দেখা গেল ইঁদুরগুলো সত্যিই ভয় পেয়ে সুরসুর করে গর্ত আর ফাটলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে। এইভাবেই রাতের প্রথম দিকটা মোটামুটি এই রকমই কেটে গেল এবং এই অনাকাঙ্ক্ষিত গোলমালের ব্যাপারটা এরকম বিস্তৃত হয়েই ম্যালকমসন তার পড়ার জগতের মধ্যে তন্ময় হয়ে পড়ল। তারপর সহসা এক সময়ে ম্যালকমসন ঘাড় সোজা করে তাকালো। ঠিক গত রাতের মতনই হঠাৎ ঘরের মধ্যের সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। ইঁদুরগুলোর হুটোপুটির ক্ষীণমাত্র শব্দও কানে আসছে না। সমস্ত ঘরের মধ্যে যেন পাষাণের মতন অসহ্য ভারী এক নিস্তব্ধতা চেপে বসেছে, কিংবা কবরের নীরবতার মতনই এক অদ্ভুত স্তব্ধতা সহসা যেন নেমে এসেছে ঘরের ভেতরে। গতকালের শেষ রাত্রের সেই দৃশ্য তার মনে জেগে উঠল এবং পর মুহূর্তেই সে তাকালো পুরনো প্রকাণ্ড ওক চেয়ারটার দিকে। মুহূর্তের মধ্যেই একটা তীব্র অনুভূতি বিদ্যুৎ স্পর্শের মতন তার মনের স্নায়ুগুলোর উপর ধাক্কা মেরে চলে গেল। বাঁকানো কারুকাজ করা প্রকাণ্ড ওক চেয়ারটার উপরে বসে আছে বিশাল চেহারার সেই ইঁদুরটা। হিংস্র কুটিলতায় ভরা দুটো জ্বলন্ত চোখে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। সেই মুহূর্তেই ম্যালকমসন হাতে তুলে নিল একটা মোটা বই এবং সেটা তীব্র বেগে ছুঁড়ে মারল প্রাণীটাকে লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বইটা আছড়ে পড়ল চেয়ারের নিচে এবং দেখা গেল ইঁদুরটা একটুও চমকে না গিয়ে বরং তার হিংস্র দৃষ্টিকে ছুঁড়ে দিল আরও তীব্র করে। সুতরাং ঠিক আগের রাতের মতনই সামান্য একটু এগিয়ে এসে পোকারটা তুলে এনে সেটা ছুঁড়ে মারতেই বিশাল ইঁদুরটা লাফিয়ে পড়ে দড়িটা বেয়ে পলকের মধ্যেই উঠে গেল উপরের অন্ধকারে। তারপর ঘণ্টার দড়িটা সিলিংয়ের যেদিকে উঠে গেছে সেখানে উঠে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপরই সেই অদ্ভুত ব্যাপারটা আবার শুরু হলো। প্রকাণ্ড ইঁদুরটা অদৃশ্য হতেই গর্ত আর প্যানেল কাঠের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এলো আগের ইঁদুরেরা। শুরু করলো তেমনই ছুটোছুটি আর দাঁত নখের তীক্ষ্ণ শব্দ। তাদের সেই কুশ্রী শব্দে খান খান হয়ে গেল ঘরের নিস্তব্ধতা। আর ম্যালকমসন অবাক হয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। একটা কথা মনে হতেই চোখ মেলে তাকালো সে সিলিংয়ের দিকে। বিপদ ঘণ্টার দড়ি বেয়ে এই বিরাট হলঘরের কোথায় যে অদৃশ্য হয়ে যায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ তার পড়ার টেবিলে ল্যাম্পশেডের মাথায় যে সবুজ ঢাকনা রয়েছে তাতে উপরের কোনো আলো না পড়াতে উপরটা অন্ধকারে একেবারেই অস্পষ্ট। তাছাড়া গভীর রাতের এই সময়টার ফায়ারপ্লেসের আগুনও হয়ে পড়ে স্তিমিত। ঘড়ির দিকে তাকিয়ে দেখল
রাত বেশ গভীর হয়েছে, 12টা বেজে কয়েক মিনিট। সব কিছু ভুলে গিয়ে গা ঝাড়া দিয়ে উঠে পড়ল এবং ফায়ারপ্লেসে কিছু কাঠ ফেলে দিয়ে আগুনটাকে বাড়িয়ে দিয়ে চা তৈরি করে ফেলল। পড়াশোনার ক্লান্তির মাঝে গভীর রাতের এই সময়টায় চা খেতে বেশ আরামই লাগে, বিশেষ করে চা খেতে খেতে শেষের দিকে যখন ধূমপান করতে থাকে। চা খাওয়া শেষ হলে সত্যিই এক সময় গিয়ে বসল ওক কাঠের চেয়ারে। তারপর ফায়ারপ্লেসের আরামের তাপটুকু উপভোগ করতে করতে সিগারেট টেনে চলল। আর ঠিক সেই সময়টাতেই চিন্তাটা তার মনের মধ্যে দানা বেঁধে উঠতে থাকল। চিন্তাটা হলো, ইঁদুরটা সত্যিই ওই ঘন্টার দড়ি বেয়ে কোথায় অদৃশ্য হয়ে যেতে পারে। কাল সকালে উঠেই তার প্রথম কাজ হবে ইঁদুরটার লুকিয়ে পড়ার গুপ্ত জায়গাটা খুঁজে বের করা। তীব্র কৌতূহলে ভরে উঠল তার মন। কথাটা মনে হতেই আর একটা ল্যাম্প ধরালো এবং আলোটা ঠিক মতন জায়গায় রাখতেই ফায়ারপ্লেসের ডান দিকের কোণের অন্ধকার জায়গাটা আলোকিত হলো। টেবিলের উপরে ছত্রাখান মোটা ভারী বইগুলো এক জায়গায় এনে এমনভাবে সাজিয়ে রাখলো যাতে ইঁদুরটা এসে বসা মাত্রই তাকে বেশ তাক করে পরপর ছুঁড়ে মারতে পারে। একেবারে শেষে ঘণ্টার দড়ির শেষ প্রান্তটা টেনে তুলে রাখলো টেবিলের উপরে। তারপর ভারী টেবিল ল্যাম্পটা চাপিয়ে দিল দড়ির একেবারে শেষ ভাগটার উপর। দড়িটা হাতে নিয়ে বেশ কৌতূহলের সঙ্গে লক্ষ্য করল। দড়িটা বহুকালের অব্যবহৃত এবং বেশ মজবুত হওয়া সত্ত্বেও কেমন নরম তুলতুলে। একটা মানুষকে বেশ সহজেই ফাঁসি দেওয়া যায় এই দড়ি দিয়ে, আপন মনে বলল কথাটা সে। সব কিছু কাজ শেষ হলে চারিদিকে একবার তাকিয়ে দেখল, তারপর বেশ প্রসন্ন মনেই বলে উঠল, এবার শুনে রাখো বন্ধু, আমার বেশ মনে হচ্ছে এখন আমি সব কিছু জানতে পারবো তোমার সম্পর্কে। তারপরই আবার পড়ার রাজ্যে ডুবে গেল তার অস্তিত্ব। ইঁদুরেরা তেমনই শব্দ করে চলল এবং প্রথম দিকে তার এতে যে খানিকটা অসুবিধে না হয়েছিল এমন নয়, কিন্তু অঙ্কশাস্ত্রের জটিল ব্যাপারগুলোই যখন ক্রমশই রহস্যময় হয়ে তার মনকে উতাল করবার অবস্থায় এনে ফেলল, তখন সব শব্দের ব্যাপারগুলোতে কোনো ভ্রুক্ষেপই রইল না তার। ঘণ্টা দেড়েক এমনি চলার পর সহসা আবার ঘাড় সোজা করে তাকালো সে। এবার শুধু যে হঠাৎ আসা স্তব্ধতার জন্যই চমকে উঠেছে তা নয়, সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার লক্ষ্য করল। টেবিল ল্যাম্প চাপা দড়িটা যেন নড়ে উঠল, সেই সঙ্গে আলোটাও একটু সরে গেল। উত্তেজিত না হয়েই ম্যালকমসন দেখে নিল বইগুলো ঠিক তার নাগালের ভিতরে রয়েছে কিনা, এবং পরক্ষণেই সে চোখ রাখল ঝুলন্ত দড়ির দিকে। লক্ষ্য করল দড়ি বেয়ে নেমে আসছে বিশাল ইঁদুরটা এবং মুহূর্তের মধ্যেই টুক করে সেটা লাফিয়ে পড়ল চেয়ারটার উপরে। তারপর বসে পড়ে তার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। সেই দৃষ্টিতে কুটিল হিংস্রতার সঙ্গে মিশেছে তীব্র ঘৃণা আর জ্বলন্ত বিদ্বেষ। আচম্বিতে একটা বই তুলে নিল ম্যালকমসন এবং ঠিক মতন লক্ষ্য করে বইটা ছুঁড়ে মারল ইঁদুরটার দিকে। বইটা সশব্দে গিয়ে চেয়ারের দিকে আছড়ে পড়বার আগেই পলকে পাশ কাটিয়ে সরে গেল ইঁদুরটা এবং একেবারে চেয়ারের কিনারে গিয়ে বসল। আর একটা বই ছুঁড়ল, তারপর আরও একটা। এমনি করে প্রায় অর্ধেক বই ছুঁড়েও দেখা গেল বইগুলোর একটাও গিয়ে আঘাত করতে পারেনি প্রাণীটিকে। তেমনিভাবে নাছোড়বান্দার মতো কিনারা ঘেঁষে বসে আছে প্রকাণ্ড ইঁদুরটা। তারপর ম্যালকমসন আর একটা বই হাতে নিয়ে উঠে দাঁড়াতেই ইঁদুরটা সহসা তীক্ষ্ণ শব্দ করে চিঁচি করে উঠল, যেন মনে হলো বেশ ভয় পেয়েছে এবার। ব্যাপারটা অনুভব করে ম্যালকমসন মনে মনে বেশ উত্তেজিত হয়ে পরক্ষণেই ছুঁড়ে মারল বইটা সঠিক লক্ষ্যে। বইটা গিয়ে সশব্দে আছড়ে পড়ল ইঁদুরটার গায়ে এবং বিশ্রী একটা শব্দে ভরে গেল ঘরের চারিদিক। তীব্র নিষ্ঠুর এক চিঁচি শব্দ তুলে বিশাল ইঁদুরটা তার তীক্ষ্ণ দাঁতগুলো বের করে যেমন সানিয়ে নেবার মতন তীক্ষ্ণ শব্দে চারদিক কাঁপিয়ে ক্রূর দৃষ্টিতে তাকালো ম্যালকমসনের দিকে। এমন কুটিল বিদ্বেষ ভরা চাউনি জীবনে কোনোদিন দেখেনি সে। পলকের মধ্যেই ইঁদুরটা প্রকাণ্ড এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল দড়িটার উপর এবং বিদ্যুৎ বেগে ছুটতে লাগলো দড়ি বেয়ে। টেবিল ল্যাম্পটা দোলানিতে কেঁপে উঠল
কিন্তু কাত হয়ে পড়ল না, খুব ভারী ছিল বলে। ম্যালকমসন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরটার অদৃশ্য হওয়ার পথের দিকটায়। দ্বিতীয় ল্যাম্পের আলোতে সিলিংয়ের অন্ধকার ঘুঁচে গিয়েছিল, সুতরাং স্পষ্ট সে দেখতে পেল দড়ি ছেড়ে ইঁদুরটা নেমে গেল প্যানেলড কাঠের কারুশোভিত একটা খাঁজের ভিতরে, এবং পর মুহূর্তেই উপরের দেওয়ালের টানানো বিশাল এক তৈলচিত্রের এক অস্পষ্ট গর্তের ভেতরে ঢুকে পড়ে অদৃশ্য হয়ে গেল। তৈলচিত্রের গায়ে ধুলোর স্তর এত ঘন পুরু হয়ে জমেছিল যে ম্যালকমসন অনেক চেষ্টা করেও ছবিটার অস্পষ্ট গর্তটাকে খুব ভালো করে দেখতে পেল না। ভোর হলে আমার প্রথম কাজই হবে ইঁদুরটার ওই গোপন বাসস্থান খুঁজে বের করা। কথাটা বেশ চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করেই সে ফায়ার প্লেসের কাছে গিয়ে ছড়ানো বইগুলো কুড়িয়ে তুলতে লাগলো। ওই ধুলো জমা গর্তওয়ালা তৈলচিত্রটা রয়েছে ফায়ার প্লেসের ঠিক উপরে, আমার ঠিক মনে থাকবে। আর একবার মন্তব্য করে শেষ বইটা হাতে উঠিয়ে আনলো এবং বেশ অবাক হয়ে বইটার দিকে তাকালো। এই বইটাই মোক্ষম আঘাত এনেছিল ওই প্রাণীটার দেহে, এবং পর মুহূর্তেই ম্যালকমসনের মুখের রং বদলে ঘন পাণ্ডুর হয়ে গেল। সে যেন একটু কেঁপে উঠল, অসহায় দৃষ্টি মেলে তাকালো একবার চারদিকে, তারপর আপন মনেই বলল, আরে এই বাইবেলখানা যে মা আমাকে দিয়েছিলেন, কি অদ্ভুত ব্যাপার! এটাকে কাকতালীয় ছাড়া আর কি বা বলা যায়। একটু পরেই টেবিলের ধারে গিয়ে বসে আবার কাজের ভিতরে তলিয়ে গেল, এবং ঘরের ইঁদুর বাহিনীও তেমনি ছোটাছুটি পুরো মাত্রায় শুরু করে দিল। ম্যালকমসনের বরং এখন ভালো লাগলো ইঁদুরগুলোর সেই সশব্দ উপস্থিতি, যেন ওরা সব তার একান্ত আপন সঙ্গী। এমনিতর এক অনুভূতি গ্রাস করল তার সত্তাকে, এবং রাত ক্রমশ আরও গভীর হলে স্পষ্ট বুঝতে পারল আজ আর মন বসবে না অঙ্কের দুরূহ সমস্যাগুলোর মধ্যে। তখন বেশ হতাশ হয়েই বইগুলো বন্ধ করে রাখল। তারপর বিছানায় গিয়ে যখন শুয়ে পড়ল, ঘরের পূব দিকের জানালার খড়খড়ির ফাঁকে তখন ভোরের আলোর ক্ষীণ একটা রেখা জেগে উঠেছে। ঘুমটা বেশ গভীর হলেও বেশ অস্বস্তির মধ্যেই ঘুমালো। নানা রকম স্বপ্ন দেখল, এবং পরদিন বেশ বেলায় মিসেস ডেপস্টার যখন তাকে ডেকে তুলল, মনে হলো যেন খুব অসুস্থ লাগছে তার শরীর ও মন। বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, যেন অনুভবই করতে পারছে না কোথায় রয়েছে এখন সে। তারপর হঠাৎ প্রথম যে অনুরোধটি করে বসল তা শুনে ডেম্পস্টার মেয়েটি বেশ অবাক হয়ে গেল। দেখুন মিসেস ডেম্পস্টার, আমি আজ যখন বাইরে বেড়াতে যাব সেই সময়ে আপনি দেয়ালে ওই ছবিগুলো পরিষ্কার করে রাখবেন, বিশেষ করে অগ্নিকুণ্ডের ম্যান্টেলের উপরের ওই তৃতীয় ছবিটা। আমি দেখব ওই তৈলচিত্রের ভিতরে কি আছে। অপরাহ্ন গড়িয়ে নামতেই ম্যালকমসন বেরিয়ে পড়ল নির্জন এলোম অরণ্য পথের উদ্দেশ্যে। তারপর ছায়া ঘেরা নির্জন বনপথ পেরিয়ে বেড়াতে বেড়াতে সঙ্গের বইখানা পড়তে শুরু করল। ঘণ্টাখানেক এমনিভাবে পায়চারি করে পরীক্ষার বিষয়গুলোই মন আবিষ্ট হয়ে পড়াতে আবার তার মনের ভেতরে সেই প্রফুল্লতা ফিরে এলো। লক্ষ্য করল পরীক্ষার পড়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে সে। খুব খুশি হলো মনে মনে। পরীক্ষার পড়ার যে জটিল বিষয়গুলো প্রতিনিয়তই তার মনের মধ্যে অমীমাংসিত আশঙ্কার নিরেট এক ভারী পাষাণ হয়ে চেপে বসেছিল, সেটা যেন তাকে ছেড়ে চলে গেল, এবং অত্যন্ত খুশির সঙ্গেই সে সিদ্ধান্ত নিল বাড়ি ফিরবার পথে এখনই একবার মিসেস উইদামের সরাইখানায় যাবে। সরাইখানায় গিয়ে যখন হাজির হলো, দেখল একজন অচেনা বয়স্ক লোক বসে আছে মিসেস উইদামের ঘরে। আরামে ধূমপান করছে লোকটি, এবং তার সামনে বসে কথা বলছে সরাই করতে। ম্যালকমসনকে দেখেই মহিলাটি তাকে পরিচয় করিয়ে দিল লোকটির সঙ্গে। ম্যালকমসন জানতে পারল লোকটির নাম থর্নহিল। ওদের দুজনার কথাবার্তা শুনে তার ধারণা হলো খুব সম্ভবত তার ব্যাপার নিয়েই সরাই কর্ত্রী ডাক্তার থর্নহিলের সঙ্গে কথা বলছিল। সুতরাং এই মুহূর্তে তার এখানে উপস্থিতিটা যে অনভিপ্রেত নয় এটা বুঝতে পারল সে। পাশেই একটা চেয়ারে বসে পড়ে তাকিয়ে রইল সে ডক্টর থর্নহিলের দিকে। ডক্টর থর্নহিল
যেন তাকে কয়েকটা প্রশ্ন করবার জন্যে উদ্গ্রীব হয়ে পড়েছিল এবং সেই কথাটা ইঙ্গিতে বুঝিয়ে দিল তাকে। ম্যালকমসন বেশ অবাক হয়েই লক্ষ্য করল মিসেস উইদামের মন মেজাজ খুবই যেন অশান্ত এবং গম্ভীর। ম্যালকমসন বলল, দেখুন মিস্টার থর্নহিল, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি, কিন্তু আমি মাত্র একটি প্রশ্ন করব আপনার কাছে এবং আমি আশা করি সেটার উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। ডাক্তার খুব আশ্চর্য হলো। তারপর হাসি মুখে বলল, বলুন, কি ব্যাপার সেটা? আমার ব্যাপারে কথা বলার জন্যে এবং আমায় কিছু উপদেশ দেবার জন্যেই কি মিসেস উইদাম আজ এখানে আপনাকে ডেকে এনেছেন? প্রশ্নটা শুনে ডাক্তার থর্নহিল মুহূর্তের জন্যে যেন চুপসে গেল। মিসেস উইদামের মুখচোখও বেশ লাল হয়ে উঠেছে। চটপট উঠেই পাশের ঘরে গিয়ে অন্তর্হিত হলো মহিলাটি, সম্ভবত লজ্জায়। ডক্টর থর্নহিল অত্যন্ত স্পষ্টবাদী এবং বেশ চটপটে মানুষ। অস্বস্তির ভাবটা কেটে যেতেই বলে উঠল, হ্যাঁ, উনি সেজন্যই আমায় খবর দিয়ে আনিয়েছেন, কিন্তু ওর ইচ্ছে ছিল না যে এটা আপনি জানুন। আমার তাড়াহুড়োর জন্যই ব্যাপারটা আপনি সন্দেহ করেছেন। উনি আমায় বললেন যে ওই অদ্ভুত বাড়িটায় যে আপনি একলা থাকেন এবং খুব কড়া লিকারের চা খান, এটা ওর মোটেই পছন্দ নয়। এবং সত্যি কথা বলতে কি, উনি আমায় অনুরোধ করলেন যাতে আমি আপনাকে বুঝিয়ে সুঝিয়ে গভীর রাত পর্যন্ত ওই পড়া আর চা খাওয়াটা ছেড়ে দিতে বলি। আমিও এক সময়ে আপনার মতন কলেজের ছাত্র ছিলাম, সুতরাং পরীক্ষার সেই কঠিন অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি আমার উপদেশ অন্তত কিছুটাও মেনে নেবেন। উজ্জ্বল হাসিতে ভরে উঠল ম্যালকমের মুখ। একখানা হাত বাড়িয়ে দিল সে ডাক্তারের দিকে। বাহ, চমৎকার! তাহলে শুনুন ডাক্তার থর্নহিল, আপনাদের দুজনের এই অসীম অনুগ্রহের জন্য ধন্যবাদ। আমার দিক থেকে শুধু এটুকুই বলতে পারি যে আপনার উপদেশ মতন সত্যি কড়া লিকারের চা আর খাবো না, যত পড়াই থাক না কেন। আজ রাত 1টার মধ্যেই ঘুমিয়ে পড়ব। কেমন, খুশি তো? চমৎকার, ডাক্তার হাসি মুখে বলল। এবার ওই বাড়ির রাতের ব্যাপারটা সব বলুন তো আমার কাছে, মানে আপনি যা যা অদ্ভুত কাণ্ড দেখেছেন ওখানে। ম্যালকমসন ধীরে ধীরে সব বলতে লাগলো। গত 2 রাতে যা ঘটেছিল নিখুঁতভাবে তার বর্ণনা দিতে লাগলো ডাক্তারের কাছে। তার বলার মাঝখানে মিসেস উইদাম মাঝে মাঝে ভীতবিহ্বল সুরে 2-1টা অস্ফুট শব্দ করে শিউরে উঠে মুখে হাত চাপা দিচ্ছিল। শেষে যখন ম্যালকমসন বাইবেল ছুঁড়ে মারার কথাটা বলল, শুনেই ভীত একটা চিৎকার দিয়ে উঠেই মিসেস উইদাম প্রায় সংজ্ঞা হারার মতো এলিয়ে পড়ল। ডাক্তার থর্নহিলের চেষ্টায় ও যত্নে কিছুটা ব্র্যান্ডি খাইয়ে দেবার পর মহিলাটি সুস্থ হয়ে বসল। বেশ গাম্ভীর্য নিয়ে কথাগুলো শুনছিল ডাক্তার, এবং ম্যালকমসনের বক্তব্য যখন শেষ হলো তখন অকস্মাৎ প্রশ্ন করল, আপনি ঠিক দেখেছেন ওই বিপদসূচক ঘণ্টার দড়ি বেয়েই কি সবসময় এই দূরটা অদৃশ্য হয়ে যায়? হ্যাঁ, সব সময়ই। কিন্তু কিন্তু আপনি জানেন কি ও দড়িটা কিসের? না। দড়িটা, বেশ আস্তে আস্তে ডাক্তার বলল, ওটা হলো জল্লাদের ফাঁসির দড়ি। যেসব নির্দোষ আসামির উপরে হিংস্র ফাঁসির আদেশ দিত জজ, বাকি কথাটা শেষ হবার আগেই মিসেস উইদামের দিক থেকে আবার সেই ভয়ার্ত এক চিৎকার শুনে ডাক্তার তাকে সুস্থ করার জন্য এগিয়ে গেল। জ্ঞানহারা হয়ে আবার আসনে এলিয়ে পড়েছে মহিলাটি। ঘড়ির দিকে তাকিয়ে ম্যালকম বুঝতে পারল তার ডিনারের সময় হয়ে গেছে এবং মিসেস উইদামের জ্ঞান ফিরে আসবার আগেই সরাই ছেড়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে তখন চারিদিক। জ্ঞান ফিরে আসতেই মিসেস উইদাম সোজা হয়ে বসে ডাক্তারকে তীব্রভাবে বকতে শুরু করল। ওই সরল মন যুবক ম্যালকমকে যে ওভাবে বিপদসূচক ঘণ্টার দড়ির কাহিনীটা বলা উচিত হয়নি এবং এতে যে তার ভেতরের প্রচণ্ড এক প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে, এটা ডাক্তারকে বুঝিয়ে দিয়ে বলল, আপনি ওইসব বলে ওর যথেষ্ট ক্ষতি করলেন। কিন্তু ডাক্তার বলল, কিন্তু ম্যাডাম শুনুন, আমার একটা আলাদা উদ্দেশ্য ছিল কথা বলার পেছনে। আমার মতলব ছিল যাতে ঘণ্টার দড়িটার ব্যাপারে ওর মনোযোগ আকর্ষণ করতে পারি এবং ওর একমাত্র লক্ষ্যই হবে ওই দড়িটা।
হতে পারে ছেলেটি এখন মানসিক দিক থেকে খুবই শ্রান্ত, ক্লান্ত এবং খুবই কঠিন পরিশ্রম করে পড়াশোনা করে। তবে একজন ডাক্তার হিসাবে এটা আমি বলতে পারি যে ওর মতো সুন্দর সরল স্বাস্থ্য, সে মানসিক কিংবা শারীরিক যাই হোক না কেন, খুব কমই চোখে পড়েছে আমার। কিন্তু ওই যে প্রকাণ্ড ইঁদুরটার কথা শোনা গেল, যেটা ওক চেয়ারে বসে অগ্নিকুণ্ডের আলোয় এক দৃষ্টে চেয়ে থাকে ওদিকে, ডাক্তার মুহূর্তের জন্য একবার মাথা নেড়ে আবার শুরু করলো। আমার ইচ্ছে ছিল আজ রাতে ওই বাড়িতে ছেলেটির সঙ্গে গিয়ে এক রাত কাটাই, কিন্তু ও অসন্তুষ্ট হতে পারে মনে করে প্রস্তাবটা করতে সাহস পাইনি। সম্ভবত গভীর রাতে আকস্মিক কোনো আশ্চর্য দৃশ্য দেখে ছেলেটি নিজের অজ্ঞাতেই সব কিছু ভুলে গিয়ে মতিভ্রম হয়ে পড়ে, এবং আমি চাইছিলাম ঠিক সেই অবস্থার মধ্যেই ঘণ্টার দড়িটা নিয়ে ও টানাটানি করুক। এতে সঙ্গে সঙ্গেই ছাদের উপরে বিপদসূচক ঘণ্টার শব্দ বেজে উঠবে। সেই শব্দ শুনে আমরা দ্রুত গিয়ে হাজির হব ওই বাড়িতে ঠিক সময়টিতে। আজ গভীর রাত পর্যন্ত আমি এই সরাইতেই জেগে বসে থাকব, চোখ কান সজাগ খোলা রেখে। শুনুন মিসেস উইদাম, কাল ভোর হবার আগেই বেন চার্চে যদি কোনো আশ্চর্য ব্যাপার ঘটে তাহলে ভীত হয়ে পড়বেন না যেন। আপনি কি বলতে চাইছেন ডাক্তার? মিসেস উইদাম প্রশ্ন করল। আমি এটাই বলতে চাইছি, খুব সম্ভব, মানে সম্ভাবনাটা খুবই বেশি, মনে হচ্ছে যেন আজ গভীর রাতে ওই জজের বাড়ির বিপদ ঘণ্টার শব্দ আমরা শুনতে পাব। মিসেস উইদাম ফ্যাকাশে মুখ বিবর্ণ চোখে তার দিকে তাকালো। ডাক্তার থার্নহিল ততক্ষণে উঠে পড়ে দরজা দিয়ে অন্য ঘরে অদৃশ্য হয়ে গেছে। বাড়িতে ঢুকে ম্যালকমসন অনুভব করল ডিনারের সময়ের বেশ কিছু পরে এসে উপস্থিত হয়েছে সে, এবং চাকরানী মিসেস ডেম্পস্টার বেশ কিছুক্ষণ আগেই চলে গেছে। তার চ্যারিটি হোমের নিয়ম শৃঙ্খলা অমান্য করার মতো নির্বোধ মহিলা সে নয়। সে খুব খুশি হলো যখন লক্ষ্য করল ঘরের সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। ফায়ারপ্লেসে চমৎকারভাবে আগুন জ্বলছে। ঝকঝকে পরিষ্কার টেবিল ল্যাম্পটিতে আলো ধরিয়ে রাখা হয়েছে। পড়ার টেবিলের বইগুলো থাকে থাকে সাজানো। এপ্রিল মাসের এই সময়টা যদিও ঠান্ডা পড়ার কথা নয়, তবুও সন্ধ্যা হতেই প্রচণ্ড ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে, এবং সেই সঙ্গে বাইরে এমন তীব্র বেগে ঝড়ো বাতাস বয়ে চলেছে যে মনে হলো বাড়িতে ঢুকবার আগে অন্ধকার আকাশে ঘন মেঘ জমা হতে শুরু করেছে। বাড়িতে ঢুকবার কিছুক্ষণ পরে অনুভব করল সম্ভবত তার আগমনের শব্দ পেয়েই বোধ হয় ইঁদুরগুলো তাদের শব্দ থামিয়ে লুকিয়ে পড়ে নিঃশব্দ হয়ে আছে। কিন্তু কয়েক মুহূর্ত কেটে যাবার পরই ইঁদুরগুলো পালে পালে বেরিয়ে এলো, তীক্ষ্ণ শব্দ করে ছুটোছুটি শুরু করলো, সেই সঙ্গে দাঁত আর নখের আওয়াজ। ম্যালকমসন কিন্তু সেই শব্দে খুশি হলো যখন মনে পড়ল গভীর রাত পর্যন্ত এরাই হয়ে ওঠে তার একান্ত সঙ্গী। ওই শব্দ যতই বিশ্রী হোক অথবা জঘন্য হোক, ওই শব্দই তার একমাত্র সান্ত্বনা। ওদের সরব উপস্থিতির মূল্যবান সাহচর্য গভীরভাবে অনুভব করে সে। তারপর যখন সেই অদ্ভুত সময়টা হঠাৎ এসে হাজির হয় এবং আকস্মাৎ সব শব্দ যখন কবরের স্তব্ধতার মতন ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠিক সেই সময়ে হেলানো ওক চেয়ারটায় দেখা যায় প্রকাণ্ড ইঁদুরটা বসে আছে এক দৃষ্টে তার দিকে চেয়ে। দু চোখে তার তীব্র আগুন ঝরা প্রতিহিংসার দৃষ্টি। কি ক্রূর আর নিষ্ঠুর! পড়ার টেবিলের আলোটার ঢাকনা সবুজ রঙের, এবং অন্য রাতের মতন আজও ঘরের অন্যান্য জায়গা ও সিলিং এর দিকটা অন্ধকারে মগ্ন। শুধু অগ্নিকুণ্ডের উজ্জ্বল আলোর অস্পষ্ট এক লাল আভা ছড়িয়ে পড়েছে সেই অন্ধকার জায়গাগুলোই, তার বিছানায়, পর্দার গায়ে গায়ে। বেশ খিদে নিয়ে ম্যালকম এবার খেতে বসল, এবং খাওয়ার শেষে মনে হলো তার শরীরে যেন খুশি আর শক্তির জোয়ার জেগে উঠেছে। কয়েক মিনিট ধরে বেশ জম্পেশ করে একটা সিগারেট টানল, তারপর পড়ার টেবিলে গিয়ে বই খুলে বসল। মুহূর্তের মধ্যেই ডুবে গেল পড়ার মধ্যে, নতুন নতুন সমস্যাগুলোর জটিলতার মধ্যে। মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল ঘরের কোনো ব্যাপারের দিকেই আর মন দেবে না,
কারণ ডাক্তারকে প্রতিশ্রুতি দিয়েছিল নির্দিষ্ট সময়ের ভিতরেই শুয়ে পড়বে সে বিছানায় গিয়ে। প্রায় 1 ঘন্টার মতনই কিংবা তার চেয়েও হয়তো কিছু বেশি সময় ঠিক মতনই পড়াশোনা করে যাচ্ছিল, কিন্তু তারপর বইয়ের জগৎ ছেড়ে তার চিন্তা সহসা অন্যদিকে মোড় নিল। তাকে ঘিরে ঘরের চারিদিকে বাস্তব উপস্থিতি, যেগুলো সে মোটেই ভ্রুক্ষেপের মধ্যে আনতে চাইছিল না, এবং সেই সঙ্গে তার সূক্ষ্ম অনুভূতিগুলোও যেসব অস্বীকার করতে পারছিল না, সেগুলো এখন অতি সহজেই তার মনকে বিভ্রান্ত করবার অবস্থায় এনে ফেলল। বাইরে মাঝামাঝি ধরনের ঝড়ো বাতাস বয়ে চলছিল এবং রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ঝড়ের মাত্রাও বেড়ে গেল। পুরনো বিশাল বাড়িটা যদিও খুবই শক্তপোক্ত, ভিতরে মজবুত, তবুও ঝড়ের বেগে যেন কেঁপে কেঁপে উঠতে লাগল। বাড়ির অসংখ্য চিমনি এবং অদ্ভুত চেহারার গ্যাবলগুলোর গর্ত দিয়ে ঝড়ের গর্জন এসে পৌঁছতে লাগলো হলঘরের ভেতরে। সেই শব্দ বিচিত্র অদ্ভুত যত প্রতিধ্বনি জাগিয়ে ছড়িয়ে পড়ল অসংখ্য শূন্য ঘর এবং খাপছাড়া করিডোরগুলোতে। বাড়িটার ছাদে যে বিপদসূচক বিরাট ঘণ্টা দড়িটার হঠাৎ দুলে উঠেই খানিকটা সরে গেল, তারপর আবার এদিক ওদিক দুলতে থাকলো, আর তারপরই ওক কাঠের মেঝের উপরে কর্কশ ফাঁপা একটা শব্দ করে দড়িটা পড়ে গেল। শব্দটা শুনেই ম্যালকমসন থমকে পড়ল। সঙ্গে সঙ্গেই ডাক্তারের সেই কথাগুলো যেন প্রতিধ্বনিত হলো তার কানের কাছে। ওটা হলো জল্লাদের ফাঁসির দড়ি। যেসব নির্দোষ আসামির উপরে হিংস্র হয়ে ফাঁসির আদেশ দিত জজ, তাদের ওই দড়িটা দিয়েই। পর মুহূর্তেই ফায়ারপ্লেসের কাছে গিয়ে দড়িটা এক হাতে তুলে নিয়ে অধীর আগ্রহে তার দিকে তাকালো। তার সারা মন যেন সেই মুহূর্তেই আবিষ্ট হয়ে গেল দড়িটার অতীত ইতিহাসের চিন্তায়। মৃত্যুর ঘনীভূত স্তব্ধ মুহূর্তের মতন চিন্তার সেই মুহূর্ত যেন। কারা সেই সব আসামি যাদের গলায় গভীর হয়ে একদা চেপে বসেছিল এই দড়ি, এবং সেই সঙ্গে হিংস্র ক্রূর জজের একটা অস্পষ্ট চেহারা তার মানসলোকে ভেসে উঠল। যতক্ষণ সে দাঁড়িয়েছিল ফায়ারপ্লেসের কাছের দড়িটা হাতে নিয়ে, ছাদের দোলায়মান ঘণ্টার সঙ্গে তাল রেখে দড়িটাও সমানে উঠানামা করছিল, সামান্য দুলতে দুলতে। তারপর হঠাৎ এক সময়ে দড়িটা কেঁপে কেঁপে উঠল, যেন দড়ির উপর দিক হতে কোনো কিছু নেমে আসছে ধীরে ধীরে। উপরের দিকে তাকাতেই ম্যালকমসন দেখল সেই প্রকাণ্ড ইঁদুরটা নেমে আসছে দড়ি বেয়ে। তার দিকে লক্ষ্য করতে করতে দৃষ্টিতে কঠোর তীব্রতা। সঙ্গে সঙ্গে দড়িটা ফেলে দিয়ে খানিকটা সরে এসে বিড়বিড়িয়ে অভিশাপ দিয়ে উঠল ম্যালকমসন, এবং লক্ষ্য করল সামান্য কিছুক্ষণ স্থির হয়ে থেকে ঘুরল ইঁদুরটা, আর তার পর মুহূর্তেই তীব্র বেগে উপর দিকে অন্ধকারে গিয়ে অদৃশ্য হলো। ইঁদুরটা অদৃশ্য হতেই তার হঠাৎ খেয়াল হলো একটু আগেই ঘরের ভিতরে যেসব শব্দে অভ্যস্ত হয়ে পড়েছিল ছোট ছোট ইঁদুরগুলোর, সেই সব শব্দ আবার শুরু হয়েছে। থমকে বসে পড়ে চিন্তার আবর্তে তলিয়ে গেল সে। যা যা ভেবেছিল কিছুই করা হয়নি। বিশাল চেহারার ইঁদুরটার লুকিয়ে থাকবার জায়গাটা খুঁজে বের করবার কথা ছিল তার, এবং সেই সঙ্গে অগ্নিকুণ্ডের ম্যান্টেলের উপরের 3 নম্বর তৈলচিত্রটাকে ভালো করে দেখবারও কথা ছিল। কথাটা মনে হতেই শেডবিহীন আলোটা ধরালো, এবং ফায়ারপ্লেসের খুব কাছে গিয়ে আলোটা মাথার উপর উঁচু করে ধরে 3য় তৈলচিত্রের দিকে তাকালো। তার মনে পড়ল কাল রাতে ঠিক ওই ছবিটার ভিতর দিয়েই ইঁদুরটাকে অদৃশ্য হয়ে যেতে লক্ষ্য করেছিল সে। ছবিটার দিকে তাকাতেই চমকে উঠে কিছুটা পিছু হটে এলো, এবং সেই মুহূর্তে আলোটা প্রায় পড়েই যাচ্ছিল তার মৃদু কেঁপে ওঠা হাত থেকে। তার সারা মুখে ছড়িয়ে পড়ল মৃত্যুর মতন এক পাণ্ডুর ছায়া। কম্পমান লতা গাছের মতনই কাঁপতে থাকলো সে, এবং 2 হাঁটুর মাঝামাঝি অপোষ হয়ে এলো। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরে পড়তে লাগলো। কিন্তু সে ছিল শক্তিমান, ভরপুর স্বাস্থ্যের এক যুবক। কাজেই কয়েক মিনিট কেটে যেতেই আবার শক্ত হয়ে দাঁড়ালো। মুহূর্তখানেক স্তব্ধ হয়ে কি যেন ভেবে নিল,
তারপর এগিয়ে গেল সামনের দিকে। আলোটা আবার ধরিয়ে আগের মতনই উঁচু করে ধরে ছবিটার দিকে তাকালো। ঘন ধুলোর স্তরে ঢাকা তৈলচিত্রটা পরিষ্কার করে রেখেছিল পরিচারিকা মহিলাটি। কাজেই ছবিটাকে খুঁটিয়ে দেখতে ম্যালকমসনের কোনো অসুবিধেই হলো না। বিরাট তৈলচিত্রের যে ছবি জেগে উঠেছে তা হল উজ্জ্বল ঘন লাল রঙের ঢিলে ঢালা বিচারপতির পোশাকে আবৃত একটা মানুষের ছবি। একটা নকশাময় উঁচু হেলানো ওক কাঠের চেয়ারে বসা মানুষটার দুই চোখে যেন আগুন ঝরা দৃষ্টি। নিষ্ঠুর দয়ামায়াহীন সেই চোখে হিংস্র শয়তানের মুখের মতন কুটিল প্রতিহিংসা মেশানো। বিবর্ণ তামাটে রঙের কামুক মুখে বড়শির মতো বাঁকানো নাক, যেন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্যত। তীক্ষ্ণ ধারালো ঠোঁটের একটা অতিকায় পাখি। ছবির মানুষের মুখের আকৃতি লক্ষ্য করে ম্যালকমসনের ঠিক তেমনটিই মনে হলো। তারপর চোখ দুটোর ওই আগুন ঝরা দৃষ্টির কটু উজ্জ্বলতা, যা থেকে শুধু বিদ্বেষ আর তীব্র ঘৃণায় ছড়িয়ে পড়ছিল, সেটা লক্ষ্য করতে করতে ম্যালকমসনের সারা শরীর যেন ঠান্ডা হয়ে এলো। সহসা যেন তার মনে হলো গভীর রাতে ওক চেয়ারে বসে থাকা ওই প্রকাণ্ড ইঁদুরটার চোখ দুটোও ছবির ওই চোখের মতন অবিকল একই। আর সঙ্গে সঙ্গেই তার দৃষ্টি গিয়ে স্থির হলো তৈলচিত্রের একেবারে কোণের দিকের একটা গর্তের ওপরে। সেই গর্ত থেকে বেরিয়ে এসেছে প্রকাণ্ড ইঁদুরটার উকিমারা দুটো চোখ, যেমনি হিংস্র তেমনি বিদ্বেষ ভরা। হাত থেকে সেই মুহূর্তে আলোটা প্রায় পড়েই যাচ্ছিল এবং ম্যালকমসনের কানে এসে পৌঁছল ঘরের মেঝেতে ইঁদুররা আবার ছুটোপুটি হুটোপুটি শুরু করে দিয়েছে। একটু সামলে নিয়েই ম্যালকমসন আবার ঘাড় উঁচু করে তাকালো ছবির দিকে, সেটাকে আরও নিখুঁতভাবে পরীক্ষা করে দেখার জন্য। উঁচু হেলানো যে ওক চেয়ারে জজ সাহেব বসে আছে, সেটা রয়েছে এমন এক জায়গায় যার ডান ধারে রয়েছে একটি ফায়ার প্লেস। একটু কাছেই সিলিং থেকে ঝুলে নেমে এসেছে একটা দড়ি। জজের চেহারার পাশ দিয়েই দড়ির শেষ অংশ মেঝেতে সামান্য কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। পর মুহূর্তেই ম্যালকমসন খুব চমকে উঠল, কারণ হঠাৎ তার খেয়াল হলো ছবির ওই দৃশ্য তার খুবই চেনা এবং ঠিক তখনই ঘরের চারিদিকে একবার দেখে নিল। মনে হলো নিঃশব্দে কেউ যেন তার পিছনে এসে দাঁড়ালো। ঘাড়ের উপরে কার যেন এক শীতল নিঃশ্বাসের স্পর্শ পেল। আতঙ্কে কেঁপে উঠল একবার। তারপরই তার দৃষ্টি গিয়ে পড়ল ফায়ার প্লেসের কোণের দিকে। তীব্র এক চিৎকারে চারদিক ভরিয়ে তুলে সামান্য একটু নড়ে চড়ে উঠতেই আলোটা সত্যি এবার পড়ে গেল তার হাত থেকে। ফায়ার প্লেসের ধারে উঁচু হেলানো নকশা কাটা পুরনো একটা চেয়ারে বসে আছে সেই প্রকাণ্ড ইঁদুরটা। সিলিং থেকে ঝুলে আসা দড়িটা রয়েছে চেয়ারের এক পাশে। ইঁদুরটার দুই চোখে ছবির জজের চোখের মতনই ক্রূর কুটিল প্রতিহিংসার দৃষ্টি। সেই দৃষ্টি এখন আরও তীব্র বাঁকা হয়ে স্থির হয়ে তাকে লক্ষ্য করে যাচ্ছে। ম্যালকমসন শুনল সারা বাড়িটা ঝড়ের শব্দে কেঁপে কেঁপে উঠছে। এছাড়া ঘরের সবই স্তব্ধ। মেঝেতে পড়ে যাওয়া আলোটার কথা মনে হতেই ম্যালকমসন যেন এবার নিজের অবস্থা টের পেল। সৌভাগ্যের ব্যাপার যে বাতিদানটা ছিল শক্ত পেতল দিয়ে তৈরি, কাজেই ওর ভেতরের তেল ছিটকে পড়তে পারেনি। কথাটা মনে হতেই যেন বাস্তব জগতে ফিরে এলো তার মন এবং চূর্ণ বিচূর্ণ স্নায়ুগুলোকে চাঙা করে তুলবার চেষ্টায় এবার উঠে পড়ে লাগলো সে। আলোটা তুলে নিয়ে ঠিক করে এক হাতে রেখে ডান হাত দিয়ে কপালের ঘাম মুছল। তারপর মুহূর্তের জন্যে খানিকটা চিন্তা করে নিল। না, এটা ঠিক হচ্ছে না, সে যেন নিজেকেই উদ্দেশ্য করে বলল। ঠিক এভাবে চললে আমি একেবারে পাগল হয়ে যাব। এটা যেমন করেই হোক বন্ধ করতেই হবে। ডাক্তার থর্নহিলের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি চা খাবো না। ও সত্যি, ডাক্তার ঠিক কথাই বলেছেন। আমার স্নায়ুগুলো কেমন যেন বিবশ আর অসাড় হয়ে পড়ে গভীর রাতের এই অদ্ভুত মুহূর্তগুলোতে। আশ্চর্য, একদিন এটা লক্ষ্য করিনি আমি। ওহ, এই অনুভূতি, এই উপলব্ধি এখন আমাকে চমৎকার সজীব করে তুলল যেন।
জীবনে কখনো এত সজীব বোধ করিনি আমি। যাই হোক, এবার সবই ঠিক হয়ে গেছে। আর কখনো অমন বোকার মতন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ব না আমি। আপন মনে কথাগুলো উচ্চারণ করে এগিয়ে গেল সে টেবিলটার কাছে। গ্লাসে ব্রান্ডি ঢেলে তাতে পানি মিশিয়ে খেয়ে ফেলল পুরোটা। তারপর বেশ খুশি মনে চেয়ারে বসে বইগুলো খুলে ফেলে পড়ায় মন দিল। সে যেন ভুলে গেল তার পারিপার্শ্বিক জগতের কথা। এমনিভাবে ঘণ্টা খানেকের মতন কাটল। সহসা আবার মুখ তুলে তাকালো সে ঘরের দিকে। স্তব্ধতার এক নিরেট পাষাণ যেন চেপে বসেছে এই মুহূর্তে। আর সেই স্তব্ধতাই তার একান্ত মনোনিবেশে ব্যাঘাত ঘটিয়েছে যেন। শুধু কানে এসে পৌঁছচ্ছে ঝড়ো বাতাসের তীক্ষ্ণ গর্জন, ছাদের গ্যাবলের ফাঁক দিয়ে সনসনিয়ে নেমে আসা বাতাসের ক্রূর চাপা হাসির জঘন্য শব্দ, আর জানালায় বৃষ্টির ঝাপটা, যেন সার্সির গায়ে আছড়ে পড়ছে উৎক্ষিপ্ত ঝড়ো শিলাখণ্ড, তেমনি আওয়াজ। বাইরে ঝড়ো বাতাসের সঙ্গে সমানে বৃষ্টি হচ্ছে। ছাদের চিমনিগুলোর মধ্য দিয়ে বাতাসের যে হু হু শব্দ ভেতরের ঘরগুলোয় এসে পৌঁছাচ্ছে, তা যেন কোনো ভৌতিক প্রতিধ্বনির মতন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। ফায়ারপ্লেসের আগুন ক্রমে ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে এবং এখন একটা ফিকে লাল আভা ছড়িয়ে দিচ্ছে ঘরের মধ্যে। ম্যালকমসন কান পেতে শুনল। গভীরভাবেই আকৃষ্ট হয়ে শব্দটা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইল। একটা পাতলা চিঁচি শব্দ, অস্পষ্টই লাগলো শব্দটা। ফায়ারপ্লেসের কোণের দিকে দড়িটা যেখানে ঝুলছিল, শব্দটা আসছিল সেখান থেকেই। ম্যালকমসন প্রথমে ভাবল ছাদের উপরের বিশাল বিপদজ্ঞাপক ঘণ্টাটার দোলানির জন্যই দড়িটা বোধহয় নড়ে চড়ে উঠে অমনিতর শব্দের সৃষ্টি করছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সিলিং এর উঁচুতে তাকিয়ে দেখতে পেল প্রকাণ্ড ইঁদুরটা দড়িটার উঁচু দিকের একটা অংশে যেন আঠার মতো লেগে রয়েছে এবং সেই অবস্থাতেই দড়িটাকে জড়িয়ে রেখে তীক্ষ্ণ দাঁত দিয়ে কাটবার চেষ্টা করে যাচ্ছে দড়িটাকে। স্পষ্ট দেখতে পেল দড়ির একটা অংশের প্রায় পুরোটাই কেটে ফেলেছে ইঁদুরটা এবং কাটা অংশের হালকা রঙের সুতোগুলো বেরিয়ে পড়েছে। আর একবার পলক ফেলতেই মেঝেতে ধপাস করে একটা ভারী শব্দ করে দড়ির অর্ধেক অংশটা পড়ে গেল। মুহূর্তে চোখ তুলে তাকাতে ম্যালকমসন লক্ষ্য করল সিলিং থেকে ঝুলে থাকা দড়ির বাকি অংশের শেষটা আঁকড়ে থেকে প্রকাণ্ড ইঁদুরটা ঠিক যেন একটা টাসেলের মতন দুলে চলেছে এদিক ওদিক করে। দৃশ্যটা লক্ষ্য করে হঠাৎ একটা কথা বিদ্যুতের মতন খেলে গেল তার মনের মধ্যে। ঘণ্টার ওই দড়িটা কেটে যাওয়াতে বিপদের মুহূর্তে বাইরের মানুষকে সংকেত জানাবার কোনো উপায় রইল না আর। হতবাক হয়ে তাকিয়ে রইল সেই ইঁদুরটার দোদুল্যমান চেহারার দিকে। আর তারপরই রাগে যেন ফেটে পড়বার উপক্রম হলো তার শরীর। তীব্র বেগে ছুঁড়ে মারল একটা ভারী বই ইঁদুরটাকে লক্ষ্য করে। লক্ষ্যটা এবার ছিল অব্যর্থ, কিন্তু অকস্মাৎ সেই মুহূর্তেই ইঁদুরটা ওক কাঠের মেঝের উপরে ধপ করে লাফিয়ে পড়ল। আর ম্যালকমসনও তীব্র বেগে ছুটে গেল প্রাণীটার দিকে। কিন্তু ততক্ষণে ইঁদুরটা ঘরের ছায়া ছায়া অন্ধকার দিকটায় গিয়ে যেন অদৃশ্য হয়ে গেল কোথায়। রাত যেরকম গভীর হয়েছে তাতে পড়ার ব্যাপারটা সেখানেই শেষ হয়েছে। সে এই সিদ্ধান্ত নিল ওই প্রকাণ্ড ইঁদুরটাকে আজ রাতেই যেমন করে হোক খুঁজে বের করে ওটাকে শেষ করবে। সবুজ ঢাকনা তুলে ফেলতেই পড়ার টেবিলের আলোটার উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। আলোটা হাতে নিয়ে এগিয়ে গেল সে ফায়ারপ্লেসের দিকে। সমস্ত ঘরই এখন আলোর রোশনায়ে স্পষ্ট। আর সেই স্পষ্টতার ভিতর দিয়েই তাকালো সে ম্যান্টেলের উপরে দেওয়ালের তৃতীয় ছবিটার দিকে। সবকিছুই স্পষ্ট এবার তার চোখে, কিন্তু সেই স্পষ্টতাই যেন পলকের ভিতরে বিস্ফারিত করে দিল তার দৃষ্টিকে। হাত দিয়ে দু চোখ ঘষল একবারে স্তম্ভিত হয়ে। এক আতঙ্ক, নিষ্ঠুর শীতল এক আতঙ্ক যেন অনড় করে ফেলল তাকে। ম্যান্টেলের উপরে তৃতীয় ছবিটার গিল্টি করা ফ্রেমের ভিতরে বাদামি রঙের ক্যানভাসের মাঝখানটায় যেন একটা জাবড়া দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।
ক্যানভাসের গায়ে রয়েছে সেই একই ওক কাঠের নকশা আঁকা চেয়ার, রয়েছে ফায়ারপ্লেস এবং পাশে ঝুলে থাকা দড়িটা। কিন্তু ওক কাঠের চেয়ার থেকে জজের মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। পক্ষপাতগ্রস্ত মানুষের মতনই ম্যালকমসন যেন অসাড় হয়ে পড়ল। আতঙ্কে স্থাণুর মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার চোখ তখনও বিস্ফারিত হয়ে তৈলচিত্রের শূন্য চেয়ারের দিকে। তারপর এক সময়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কাঁপতে লাগলো থরথরিয়ে। হলদে শনের মতো দেখালো তার মুখের চেহারা। মনে হলো যেন তার শক্তি ফুরিয়ে গেছে, হারিয়ে ফেলেছে সে তার সব তীক্ষ্ণ মনন শক্তি। নড়াচড়া করতেও যেন অশেষ কষ্ট হচ্ছে তার। সেই সঙ্গে লুপ্ত হয়ে গেছে সব চেতনাবোধ। এখন সে শুধু দেখতে আর শুনতেই যা পাচ্ছে। আর ঠিক সেই দৃষ্টি নিয়েই সে তাকালো ফায়ারপ্লেসের দিকে। যে ওক চেয়ারে বসে সে সিগারেট খেত এবং গভীর রাতে যেখানে এসে বসত প্রকাণ্ড ইঁদুরটা, সেই নকশা কাটা হেলানো ওক চেয়ারে বসে আছে বিচারপতির ঘন উজ্জ্বল লাল রঙের পোশাক পরা ছবির মূর্তিটা। দুই চোখে তার জয়োল্লাসের কুটিল হাসি। বড়শির মতন বাঁকা নাকের ডগায় শিকারি বাজের তীক্ষ্ণ চঞ্চুর লোভার্ত হিংস্র খিদে। সমস্ত মুখে বিরাজ করছে নিষ্ঠুরতার তীব্র এক ভয়ঙ্করতা। মূর্তিটা হঠাৎ নড়ে উঠেই দুহাতে তুলে নিল একটা কালো রঙের কাপড়ের টুপি। ম্যালকমসন অনুভব করল তার হৃৎপিণ্ডকে প্লাবিত করে রক্তের স্রোতে যেন এবার মাথায় উঠে আসবে। এমনই এক ভয়ঙ্কর মুহূর্তে মানুষের মধ্যে বোধ হয় এমনই মানসিক বৈকল্যই দেখা দেয়। তার কানের কাছে কেউ যেন গুনগুনিয়ে গেয়ে চলেছে। এছাড়াও ঝড়ো হাওয়ার অস্থির গর্জনের টুকরো টুকরো শব্দ। সেই সঙ্গে বৃষ্টির ঝাপটা আছড়ে পড়ছে জানালার শার্সিতে। আর এসব শব্দকেও ছাপিয়ে দূরের কোনো বাড়ির রাত প্রহরের ঘণ্টাধ্বনি কানে এসে পৌঁছালো। যেন অনন্তকাল ধরে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে সে এখানে। তার বিস্ফারিত চোখে ভয়চকিত দৃষ্টি, নিঃশ্বাস প্রায় বন্ধ। দূরাগত ঘণ্টার শব্দ ঘরের ভেতরে এসে পৌঁছতেই চেয়ারে বসা জজের মূর্তির মুখে বিজয়ের হাসি জেগে উঠল আরও তীব্র হয়ে। তারপর শেষ শব্দ বেজে মধ্যরাত্রি ঘোষণা করে ঘণ্টার সুর ক্রমশ ক্ষীণ হয়ে এলো। তখন মূর্তিটা সেই কালো টুপিটা তার মাথায় পরে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। জজের মূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো ফায়ারপ্লেসের কোণের দিকে, যেখানে ঘণ্টার দড়ির ছিন্ন অংশটা স্তূপাকার হয়ে পড়েছিল। তারপর ঘাড় নিচু করে দড়িটা হাতে তুলে নিয়ে একবার পরীক্ষা করে দেখল, যেন দড়িটা হাতে নিয়ে বেশ মজা পাওয়া যাচ্ছে এমনই একটি ভাব তার চোখে মুখে। তারপর বেশ নিখুঁতভাবে দড়ির একটা অংশকে গিঁট বেঁধে ঠিক ফাঁসের মতনই তৈরি করল। তারপর সেটাকে পায়ের নিচে ফেলে বেশ জোরে টেনে পরীক্ষা করে দেখল ফাঁসটা নিখুঁত কায়দায় তৈরি হয়েছে কিনা। একটু পরই সেটাকে হাতে তুলে শূন্যের দিকে ছুঁড়ে দিল, যেন এমনি করে সে নিশ্চিত হতে চায় যে ওটা বেশ পাকাপোক্তভাবে আঁটোসাঁটো তৈরি হয়েছে। তারপর মূর্তিটা এগিয়ে এলো টেবিলের কাছে, আরও কাছে। বিপরীত দিকে পাথরের মূর্তির মতন যেখানে ম্যালকমসন দাঁড়িয়ে আছে নিশ্চল হয়ে, সেদিকে চোখ রেখে মূর্তিটা ক্রমশই এগিয়ে আসতে লাগলো। তার পাশ ঘেঁষে একসময় মূর্তিটা গিয়ে হাজির হলো দরজার কাছে। সহসা ম্যালকমসন যেন অনুভব করল সে ফাঁদে আটকা পড়েছে। কফিনের মতন চারদিক বন্ধ শীতল অন্ধকার এক মৃত্যুর ফাঁদ। এই ফাঁদ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এবার সেই চিন্তা ঢুকল তার মনে। দরজায় পিঠ রেখে দাঁড়ানো জজের চোখে যেন এক জাদুর মহিমা। সে যেন সেই চোখের তীব্র দৃষ্টি থেকে নিজের চোখকে সরাতেই পারছে না। স্থির চোখে তাকিয়ে আছে সে জজের দিকে। তারপর সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। পলকের মধ্যেই জজের মূর্তি নড়ে উঠে এগিয়ে এলো খানিকটা এবং ফাঁসটা সবেগে ছুঁড়ে মারল তাকে লক্ষ্য করে। লাফিয়ে একদিকে সরে গেল ম্যালকমসন সেই মুহূর্তে এবং দেখল ধপাস করে একটা ভারী শব্দের সঙ্গে
ফাঁসটা আছড়ে পড়ছে ওক কাঠের মেঝেতে। পরক্ষণেই ফাঁসটা তুলে নিয়ে আবার সেটা ছুঁড়ে মারল মূর্তিটাকে লক্ষ্য করে। বিদ্যুৎ বেগে আবার লাফিয়ে আর একদিকে সরে গেল সে। সেই সঙ্গে জজের জ্বলন্ত নিষ্ঠুর চোখ দুটোও তাকে যেন বিদ্ধ করে যেতে লাগল। এমনি করে বেশ কয়েকবার ফাঁসটা তার দিকে ছুঁড়ে মারা হলো, আর প্রত্যেকবারই রুদ্ধশ্বাস নিপুণ চেষ্টায় সে এড়িয়ে গেল আক্রমণগুলো। ঘন্টার পর ঘন্টা চলল এই অমানসিক ফাঁদে ফেলার ভয়ঙ্কর খেলা। স্পষ্ট বোঝা যাচ্ছে বিরামহীন এই নিষ্ঠুর খেলায় জজের মূর্তিতে সামান্য একটুও ক্লান্তি, অবসাদ বা ব্যর্থতার আভাস জেগে ওঠেনি। বরং বিড়াল যেমন ইঁদুরকে তাড়িয়ে বেড়ায় নিশ্চিন্ত এক নিষ্ঠুর আকাঙ্ক্ষায়, তেমনিভাবেই ব্যাপারটা উপভোগ করে পরম আগ্রহে ফাঁস ছুঁড়ে যাচ্ছে মূর্তিটা। ক্লান্ত ম্যালকমসন এবার অসহায় চোখে তাকালো ঘরের চারিদিকে। আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলে মনে হলো। ফলে ঘরের চারিদিকের দৃশ্য বেশ স্পষ্ট লাগছে। মেঝের ফাটলে, দেয়ালের অসংখ্য গর্তে এবং খাঁজে ইঁদুরগুলোর মুখ জেগে উঠেছে। সেই মুখে স্তিমিত লাল খুদে খুদে চোখ পিটপিট করে তাকে দেখছে। তারপর প্যানেলড তক্তার উপরে সারি সারি বসে আছে ইঁদুররা। তারাও পিটপিটিয়ে নিভু নিভু জ্বলন্ত চোখে দেখছে তাকে। এসব লক্ষ্য করে ম্যালকমসন যেন মনে মনে খানিকটা সান্ত্বনা পেতে চাইল। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে দেখতে পেল বিপদসূচক ঘণ্টার দড়িটার যে বাকি অংশটা ঝুলছিল সেটা ভরে গেছে এক পাল ইঁদুরে। তাদের সেই ভারে দড়িটা নড়ে চড়ে দুলতে শুরু করতেই যেন মনে হলো ছাদের বিরাট ঘণ্টাটা এবার এদিক ওদিক দুলতে শুরু করবে। ওই শোনো, ঘণ্টাটা দুলতে দুলতে সত্যিই কি বেজে উঠবে? আর সত্যিই ঘণ্টার হাতুড়িটায় গিয়ে বুঝি খিচ খেল। ঘণ্টাটা ঢং করে বেজে উঠল, কিন্তু অতি ক্ষীণ শব্দে। ম্যালকমসনও বুঝি স্পষ্ট শুনতে পেল না। তারপর ঘণ্টাটা তেমনি দুলেই চলল ক্রমে। তার দোলানির পরিধি আরও বিস্তৃত হতে লাগল। ঘণ্টার সেই শব্দ শুনে মূর্তিটা হঠাৎ চমকে উপরের দিকে তাকালো। তার চোখে নিষ্ঠুর ভ্রুকুটি ছড়িয়ে পড়ল। এক অমানসিক পিশাচ হাসি যেন এসে আশ্রয় নিল সারা মুখে তার। গনগনে আগুনের কয়লার মতন জ্বলতে লাগলো চোখ দুটো, এবং পর মুহূর্তেই হিংস্র এক শব্দে বাড়িটাকে যেন কাঁপিয়ে লাফিয়ে পড়ল সামনের দিকে। সেই সঙ্গে প্রচণ্ড এক বজ্রপাতের শব্দে যেন হারিয়ে গেল সবকিছু, এবং ভীত সন্ত্রস্ত ইঁদুরগুলো যখন তীব্র শব্দে হুটোপুটি করে পালাতে শুরু করলো ঝাঁকে ঝাঁকে, তারই এক ফাঁকে জজ তুলে নিল ফাঁসটা মেঝের উপর থেকে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ম্যালকমসনের দিকে। ইঁদুরগুলোর ছুটোছুটির তীক্ষ্ণ শব্দে ম্যালকমসন যখন বিভ্রান্ত, তারপর যখন সে চোখ তুলে তাকালো, দেখল তার একেবারে মুখোমুখি ফাঁসটা উঁচিয়ে ধরে জজ সাহেব দাঁড়িয়ে আছে। একটা শক্ত মৃতদেহের মতনই বিস্ফারিত চোখে সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য ভয় যেন মুখ করে রেখেছে তাকে। তারপর সেই ঠান্ডা হিম হাতের স্পর্শ অনুভব করল। হিম ঠান্ডা বাঁকা দীর্ঘ আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তার ঘাড় আর গলা। সেই বাঁকা আঙুলগুলো ফাঁসটা পরিয়ে দিল তার গলায়। তারপর ফাঁসটা বেশ শক্ত করে এঁটে গেল তার গলায়, আরও শক্ত হয়ে। তারপর সেই জজের মূর্তি, ম্যালকমসনের শক্ত অনড় মূর্তিটাকে কাঁধে তুলে নিল, বয়ে নিয়ে চলে এলো ওক কাঠের চেয়ারটার কাছে। একটু পরই দাঁড় করিয়ে দিল চেয়ারের উপরে। নিজে সরে এলো চেয়ারের পিছনে। তারপর হাত বাড়িয়ে সিলিংয়ের ছিন্ন দড়ির অংশটা টেনে এনে ফাঁসের দড়িটার উপরের অংশ বেঁধে ফেলল তার সঙ্গে। দড়িটা বাঁধবার সময় ঘণ্টার দড়ির সঙ্গে লেগে থাকা বাকি ইঁদুরগুলোও একে একে লাফিয়ে পড়ল মেঝেতে। তীক্ষ্ণ শব্দের ফাটলে অদৃশ্য হয়ে গেল সেগুলো। ঝুলন্ত দড়িটা থেকে লাফিয়ে লাফিয়ে মেঝের উপর পড়েই ইঁদুরগুলো কাছাকাছি গর্তে গিয়ে ঢুকে পড়ছে। ঘণ্টার দড়ির শেষ ভাগের সঙ্গে যখন ফাঁসের দড়িটা বাঁধা শেষ হলো, তখন তীব্র বেগে ঘুরে দাঁড়িয়ে জজের মুখে প্রচণ্ড এক লাথি মেরে ম্যালকমসনের পায়ের তলা থেকে চেয়ারটা সরিয়ে দিল অগ্নিকুণ্ডের দিকে।
তারপর শেষ রাত্রি হতে যখন আরও কিছু সময় বাকি এবং ঝড় বাদলা যখন প্রায় শান্ত হয়ে এসেছে, ঠিক সেই সময়টাই জজের বাড়ির ছাদে বজ্রগম্ভীর শব্দে একটানা বেজে চলল বিপদজ্ঞাপক ঘণ্টাটা। সেই শব্দ শুনে বেনচার্চের মানুষেরা দলে দলে এসে পৌঁছাতে লাগলো। ছাদের দিকে ঘন ঘন টর্চের ফোকাস করতে লাগলো। আলোয় ভরে গেল চারিদিক। ক্রমশ আরও লোক এসে জমল। সবারই চোখে ভীত কৌতূহল। দরজায় ধাক্কা মারা হলো প্রচণ্ড শব্দ করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই পাওয়া গেল না। তারপর দরজাকে আছড়ে ভেঙে ফেলা হলো। হুড়মুড় করে ঢুকলো ভেতরে সবাই। একেবারে আগে ডাক্তার থর্নহিল। তারপর ডাইনিং হলের ভেতরে গিয়ে ঢুকলো সবাই। সেখানে ফায়ারপ্লেসের কাছে ঘণ্টার দড়িতে ঝুলে আছে ম্যালকমসনের জিভ বেরিয়ে আসা বিস্ফারিত চোখের শক্ত শরীর এবং ম্যান্টেলের উপরের পরিষ্কার পরিচ্ছন্ন তৃতীয় ছবির নকশাকাটা চেয়ারে বসা জজের মুখে প্রতিহিংসা চরিতার্থের এক উল্লসিত কুটিল হাসি। ধন্যবাদ।